আচ্ছা, বেসিক্যালি দিস ইজ এ স্টোরি যেটা আমরা জীবনে টিভিতে দেখবো না। আচ্ছা, সেই কারণেই আমরা শেয়ার করছি। অ্যাজ ইউজুয়াল আমরা বলতে পারবো না এটা কোথায় কার কি হয়েছে, জাস্ট ঘটনাটা বলি। যেটা হয়েছে যে এই থ্যাঙ্কস টু ভূত এফএম, মানে সবাই মনে করে আমরা ভূত বিশেষজ্ঞ হ্যান তেন এসি, আসলে ওরকম বিশেষজ্ঞ আমরা না। আমরা জাস্ট জায়গায় যাই, গিয়ে রেকর্ড করি যেখানে কিছু হয় নাকি, উই টেক সাম প্রিকশনস, এই। তারপরেও আমাদের অনেক ঝামেলা হয়েছে ইনফ্যাক্ট। সো ইনফ্যাক্ট সুমন ভাই এখন এই সিঙ্গাপুর আছে বিকজ অফ ওয়ান অফ দিস ইনসিডেন্টস। যাই হোক, হি ইজ ডুইং ফাইন মাশাআল্লাহ। একবার যেটা হলো যে একজন একটা ছেলে, ইয়াং একটা ছেলে আমাদের কন্ট্যাক্ট করলো, যে বললো যে ভাইয়া আপনাদের হেল্প আমার লাগবে। আচ্ছা, সো আমরা বললাম যে কি কি হেল্প লাগবে। মানে আমরা ভাবছি কোন ইনভেস্টিগেশন হবে ওদের বাসায় এসে, কি ঘটনা বলবো, ঘটনা একটা অদ্ভুত ঘটনা বললো। ঘটনা হচ্ছে যে ওর বোন আছে, একটা বড় বোন। ও ছেলেটা খুব বড় না, ছেলেটা হচ্ছে ধরো ক্লাস 7-8 পড়ে, আর ওর বড় বোন ধরো ক্লাস 9 পড়ে। আচ্ছা, এরকম আর কি, 9-10 সামথিং লাইক দ্যাট। সো ও বললো যে ওর বোনের একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটা দে ওয়ান্ট আস টু সি যে ইফ ইউ ক্যান ডু সামথিং অ্যাবাউট ইট। ওকে, তখন আমরা বললাম যে আমরা তো আসলে ওরকম না, মানে আপনারা অন্য ধরনের হেল্প লাগবে আপনাদের। আমরা তো আসলে জাস্ট যেসব বাসায় টাসে কোনো ঝামেলা হন্টেড বলে লোকজন, ওখানে গিয়ে দেখি। ওরা ছেলেটা ইনসিস্ট করলো যে ভাই আপনি একবার খালি আসেন, আপনারা, আমার আরেকটা বড় বোন আছে। মানে বেসিক্যালি ওই ফ্যামিলিতে ওই বাবা, ওদের বাবা নেই, মা মারা গেছেন। সো মা আছেন, মা কিছু করেন না, বড় বোনই বেসিক্যালি হেড অফ দ্য ফ্যামিলি। মানে আরেকটা বোন আছে বড় বোন, শি স্টিল নট ম্যারিড, সে হোয়াট এভার রিজনে সে বিয়ে করেনি এখনো। সো ওই মোটামুটি ফ্যামিলিটা চালায়। শি ইজ অলসো বিগ ফ্যান। আচ্ছা, সে ভূত এফএম শুনে। শি ইজ কোয়াইট ওল্ড, শি ইজ at least around 30-32 এরকম বয়স্ক, মানে আমাদের বয়সে আর কি। সো ছেলেটা বললো যে আমার বোন খুব রিকোয়েস্ট করছে আপনাদেরকে, যে আমার মেজ বোনের একটা ঝামেলা হয়েছে, আপনারা এসে একটু দেখে যান। তা আমরা অনেক বললাম যে দেখো আমরা তো এগুলো করি না, উই নট লাইক দিস। এসে বললো না না, আপনাদের কিছু করতে হবে না, আমরা আসলে অনেক কিছু চেষ্টা করেছি, কোনো কিছু হচ্ছে না। সো ফাইনালি আমার বড় বোন বললো যে ভূতিস যেহেতু ভূতের সঙ্গে এত বড় বড় কথা বললে, ওদেরকে তুমি দেখতে পারো। ওরা এমনি অনেক কিছু চেষ্টা করছিল আর কি। সো উই আর জাস্ট ওয়ান অপশন। বললো যে আপনাদের কোনো কিছু করতে হবে না, আপনাদের উই ডোন্ট এক্সপেক্ট ইউ টু ফিক্স এনিথিং, বাট মানে আমরা এখন মানে মরিয়া হয়ে গেছে আর কি, মানে উই আর ট্রাইং এভরিথিং, সব কিছু আমরা ট্রাই করছি। সো তখন মানে আমাদের জিনিসটা ইন্টারেস্টিং লাগছিল, বিকজ ইটস সামথিং আউট অফ এক্সরসিস্ট, একটা মুভি আছে পজেসড, এই। সো এইটা আমাদের অনেক ইন্টারেস্ট ছিল, কিন্তু আমরা জিনিসটা খুব সিরিয়াস। তো একটা মানুষের যদি কিছু হয়ে থাকে, উই ফিল যে এটা হোয়াট এভার দ্য এক্সপার্ট তারই, বি ইট স্পিরিচুয়াল এক্সপার্ট, বি ইট ওঝা, বি ইট ডাক্তার, বি ইট মৌলানা, ওদের এসব হ্যান্ডেল করা উচিত। আমরা এগুলো করি না, আমরা পারি না এগুলো। বাট আমাদের একটা ইচ্ছা ছিল যে জিনিসটা কি একটু দেখি। সো উই ওয়েন্ট, তো গেলাম ওখানে। তো ওই মেয়েটার ঘরটা খুব অন্ধকার। আচ্ছা, খুব অন্ধকার, পর্দা অলওয়েজ বন্ধ থাকে। সো আমরা ঢুকেই, মানে বাসায় ঢুকে আমরা আমাদের টিপিক্যাল জিবরান আর্লি ওয়ার্নিং সিস্টেম, ঢুকেই বলছি বাসায় কেন ঢুকে একদম আমরা একদম ব্রড ডেলাইটে গেছি। আচ্ছা, যে বাসায় কেন আছে। তো সুমন ভাই বলছে হ্যাঁ কিছু একটা মনে হয় আছে, মানে আমি এখন শুন না। আমি অ্যাজ ইউজুয়াল, আমি তো তোরা দেখার আগে এইসব মানে মেয়ের চেহারাই দেখলাম না এখনো, তোমরা অলরেডি সাইকোলজিক্যালি হয়ে চলে গেছো, হোয়াট ইজ দিস। তো এইগুলো হইতেছে। তো আমাদেরকে প্রথমে একটু শরবত টরবত খাওয়ালো, তারপরে নিয়ে গেল ওই মেয়েটার রুমে। একটা ছোট্ট একটা রুমে থাকে মেয়েটা। তা আমরা এমনি মানে মিনওয়াইল উই মেট দ্য বড় বোন, উই মেট ওর মার সাথে দেখা হলো। তো মা খুব ইমোশনাল অবভিয়াসলি, যে বাবারা তোমরা একটু দেখো কিছু পারো নাকি। তো মা ভৌতিক সম্বন্ধে তো জানে না, উনি খালি জানে যে সুমন ভাই একটা সেলিব্রিটি, সুমন ভাই টিভিতে দেখছে। তো সুমন ভাই সেলিব্রিটি হয়ে চলে আসছে, এটা ওনার খুব ইয়ে লাগছে যে আল্লাহ আমার মেয়ের জন্য চলে আসছে। উনি অন্যরকম একটা স্বস্তি পাইছে এখানে। আর বড় বোন ওয়াজ ভেরি হ্যাপি যে আপনারা আসছেন, ভেরি হ্যাপি সেই হ্যান। সো ফাইন, তারপর আমরা গেলাম। তো রুমে ঢুকে জিবরান একদম সাইজ, কিছু হওয়ার আগে রুমে ঢুকেই জিবরান যে শেখ ইজ নট গুড, ইজ নট গুড বলতেছে। সুমন ভাইও দেখলাম হঠাৎ করে ব্যাকা হয়ে গেল। আচ্ছা, বুঝছো, ওটা হঠাৎ করে দেখলাম কেমন লোকটা ব্যাকা হয়ে যাচ্ছে, বুঝছো। দিস ইজ লাইক আমরা ঢুকছি খালি, আর আমি অ্যাজ ইউজুয়াল আই এম ফিলিং নাথিং।
আপনি কি হচ্ছে এসব, নাটক হচ্ছে কেন এসব? যে শুনুন ভাই, এটা তো এক্সরসিস্ট মুভি না, মানে আমরা জাস্ট আসলাম, মেয়েটার সাথে আমরা এখনো কথা বলিনি, মেয়েটা এখন শুয়ে আছে, মেয়েটাও না শুয়ে আছে একদম চিত হয়ে শুয়ে আছে, বুঝছো, মানে নট একটু রুগীরা একটু উঠে শুয়ে থাকে না হাফ ইয়ে, তখন বাজে ধরো বিকাল 4টা, একদম ফ্ল্যাট হয়ে শুয়ে আছে। আচ্ছা, আর ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম যে ওই বিছানার পোস্ট গুলা কি বলে এটাকে, মানে ওই যে পায়া যেগুলো পায়ের সাথে রশি বাঁধা, বাট রশি মেয়ের হাতে বাঁধা নেই। আচ্ছা, বাট ওর হাতে আবার একটু মার্ক ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাতে আমরা দেখলাম, পাটা আমরা দেখতে পাচ্ছিলাম না কারণ একটা কাঁথা দিয়ে ঢাকা ছিল, হাতে একটু মার্ক দেখলাম, আর দেখলাম যে রশি বাঁধা। সো তখন বলল যে আচ্ছা ঠিক আছে। ওরা আবার আমাদেরকে কিছু বলেনি, ওরা বসেছে আপনাকে কিছু বলবো না, আপনারা নিজেরা এসে দেখেন। আচ্ছা, কারণ আমরা কিছু বললে আপনার মনে হয় ওরা বানায় বলতেছে। সো ওরা আমাদের আগে কিছুই বলেনি। সো এইটা আমাদেরকে আরো ইন্টারেস্টেড করছে আর কি অ্যাকচুয়ালি। এনিওয়ে আমরা গেলাম, তো সুমন ভাই দেখি ব্যাক হয়ে যেতেছে। সুমন ভাই কি হয়েছে বলে, সাকিব এইখানে অনেক গন্ডগোল আছে, এখানে অনেক গন্ডগোল আছে, আমার ঘাড় পুরো ব্যথা হয়ে গেছে, আই ফিল লাইক আমার ঘাড়ের উপরে কেউ একটা চালের বস্তা বসে দিচ্ছে। উনি দাঁড়াতে পারছিল না, চেয়ার টেনে বসে না, মানে আমি আসলে রেডিওতে কিভাবে বুঝাবো, মানে এক সাইড, হ্যাঁ এক সাইড অ্যাজ ইফ লেফট কাঁধের উপরে কেউ একটা 40 মণ বস্তা বসে দিচ্ছে আর কি। আচ্ছা, তাহলে একদিকে এমনিতে, হ্যাঁ উনি এমনি একদিকে ঝুলে বসে আছে, জিব্রান একবার বসতেছে একবার উঠতেছে, বলছে শায়েক there's something wrong with this place, something খুব আমেরিকান অ্যাকসেন্ট যে এসে বলে, এগুলো করতেছে। আমি ঠিক সেটেল ডাউন, মানে আমার কাছে এখনো না, মানে অন্ধকার ঘর, মেয়েটা শুয়ে আছে আর একটানা আমাদের দিকে চেয়ে আসছে, বুঝছো। আচ্ছা, চোখ এমনি করে মানে পিট করতেছে না, জাস্ট তাকায় আছে আমাদের দিকে, খুব একটা ডেড প্যান একটা এক্সপ্রেশন, মানে সে একদমই সারপ্রাইজ না আমরা আসছি ওর ঘরে কিছু, মানে ইয়ে আর কি। সো তখন আমরা একটু কনফিউজ, আমরা কি করবো, কারণ আমরা এই সিচুয়েশন আসিনি। সো আমরা যেটা জানি ওটা আগে করছি, আমরা আমাদের ইকুইপমেন্ট বের করলাম। আচ্ছা, সো উই ব্রট আউট আওয়ার ইএমএফ রিডার। ইএমএফ রিডারটা এটা আবার দেখি উল্টাপাল্টা ফাংশন করছে। ওটা মেয়ের কাছে গেলে, মানে মেয়ের উপরে অ্যাপারেন্টলি, মানে ওরা বলতেছে জিন প্রসেস করছে। আচ্ছা, তো মেয়ের কাছে গেলে দেখি ওটা পুরো ডেড, আর আশেপাশে লাইক ওয়াল, কাবার্ড, বিছানার তলে, ওসব জায়গায় দেখে আবার অনেক উল্টাপাল্টা রিডিং আসে। আজব তো, এটা হওয়ার কথা না আসলে। এটা না আমাদের আমরা কোনো লিভিং মানুষের সাথে এটা নিয়ে কখনো ইন্টারাক্ট করিনি তো, কোনো ইকুইপমেন্ট নিয়ে। সো আমরা এখন বুঝতেছি না যে এটি কি নর্মাল নাকি এটা ডিফারেন্ট। মানে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে এই জায়গাটা ঝামেলা হচ্ছে, সো এখানে আমি যদি ইএমএফ রিডারটা ধরি তাহলে ওখানে একটা রিডিং আসবে, একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পাইক আসবে একদম। সো আমরা ভাবছি মেয়েটা যেহেতু ঝামেলা আছে, মেয়েটার ওখানে ধরলে নিশ্চয়ই একটা স্পাইক আসবে। ওমা দেখি মেয়েটার ওখানে ধরলে কোনো স্পাইক নেই। মানে তোমার গায়ে যদি আমি ধরি যেরকম আসবে, নর্মাল জিরোতে থাকবে কাটাটা, ওরকমই আছে। কিন্তু আমরা ধরো তুমি যে আমার সামনে বসে আছো, আমি এখন তোমাকে মাঝখানে রেখে রুমের আশেপাশে ঘুরে বেড়ালে ওইসব জায়গায় আবার দেখি বেশ স্পাইক করতেছে, এই করতেছে। এটা এখন এটার মানেটা আমরা জানি না। আচ্ছা, আমরা আবার তখনই যেটা করলাম যে আমরা রুমের বাইরে গেছি, বাইরে গিয়ে আমরা অন্যান্য জায়গায় চেক করছি পুরো বাসায়, ওখানে থেকে ইটস ফাইন, কাজ করছে এবং সব ঠিক আছে। হ্যাঁ, মানে যেখানে আমি যখন একটা মাইক্রোওয়েভের কাছে যাচ্ছি তখন আমি ইন্টারফারেন্স পাচ্ছি, আমি টিভির কাছে গেলে ইন্টারফারেন্স পাচ্ছি, মানুষের কাছে অত পাচ্ছি না, মানে টিপিক্যাল নর্মাল। সো দ্য থিং ইজ ওয়ার্কিং ফাইন। কিন্তু মেয়ের কাছে গেলে ইটস সাপোজ টু শো সামথিং, ইটস নট শোয়িং এনিথিং। আর মেয়েটা এগুলো এক চিত্তে দেখতেছে আর কি, মানে কোনো কমেন্ট নাই, কিচ্ছু নাই, জাস্ট তাকায় আছে। মানে আমরা এদিকে যাই, তার চোখ আমাদেরকে ফলো করে, মাথাটা একটু ঘুরায় দেখে, আবার এদিকে যাই, আবার একটু দেখে। আবার দেখলাম যে বেড সাইডে একটা স্যালাইন রাখা ছিল। আচ্ছা, স্যালাইন স্ট্যান্ড আছে, একটা স্যালাইন আছে। তো আমাদের সাথে ওর মা ওখানে ঢুকে নাই, ওখানে বড় বোনটা ঢুকছে। আমরা বললাম যে স্যালাইন স্ট্যান্ড কেন? বলে যে এই মেয়েটা, ওর বোন রেগুলারলি খায় না। আচ্ছা, সে খুব ইরেগুলারলি খায়, সে 4 দিন ধরে সে খাবে না। আচ্ছা, 5th ডেতে আবার সে খাবে। 4 দিন খাবে না, মানে এরকম একটা প্যাটার্ন। 4 দিন খেলো না, 5th ডেতে আবার সে ধরো নাস্তা, দুপুরের ভাত, রাত ভাত সব খেলো, আবার 2 দিন খাবে না। আচ্ছা, তারপর আবার 3rd ডেতে খাবে। এইভাবে নাকি, মানে অ্যাপারেন্টলি দিস স্টার্টেড দ্য লাস্ট 2 months অর সামথিং। ওকে, 2 months। ওরা জিনিসটা ধরতে 1 মাস চলে গেছে। মানে সে অনেক উইক হয়ে পড়ছিল। স্কুল থেকে রিপোর্ট আসছে যে শি ইজ বিহেভিং ভেরি উইয়ার্ডলি, হ্যান ত্যান এসে। তারপর ওরা ওকে হাউস, মানে বাসায়, তারপর ওরা বুঝছে যে সামথিং ইজ রং। সো এখন যখন সে খায় না তখন ও খাবেই না আর কি, ও খায়ই না। তখন স্যালাইন ট্যালাইন দিয়ে ওকে, সলিউশন দিয়ে ওকে ঠিক রাখে আর কি।
তো দেখছে, তো আমরা প্রথমে এটা করলাম, তারপরে আমরা যেটা করলাম যে আমাদের সাউন্ড রেকর্ডার গুলো অন করলাম, ক্যামেরা বসালাম, বসাটার সাথে তারপরে আমরা মানে এখন ওরে কি জিজ্ঞেস করবো ওটা বুঝতেছি না আমরা ইউজুয়ালি গিয়ে জিজ্ঞেস করি যে এখানে কোনো যদি স্পিরিচুয়াল প্রেজেন্স থাকে তাহলে প্লিজ কন্ট্যাক্ট আস। এখানে তো একটা মানুষ আমার সামনে, জলজন্ত মানুষ। তো আমরা তো সুমন ভাই আমরা তিনজন কি ঘুষফুস করতেছি আর কি, যে কি বলবো কে এই হ্যান ত্যান। তো হঠাৎ করে মেয়েটা বলে কি অর্থহীন, আচ্ছা জাস্ট অর্থহীন বললো। অর্থহীন বললো, ভালো কথা। তো আমরা সবাই দিকে তাকালাম, তো জিবরান দেখলাম যে দেখছিস দেখার কি আছে, সুমন ভাই তো অর্থহীন। জিবরান আবার এটা খুব সিগনিফিকেন্ট লাগছে, ও তো কিছু হইলেই না এটা এটা মানে কি এভরিবডি নো সুমন ভাই অর্থহীন, ও তো 9 পর একটা মেয়ে জানবি। তো মেয়েটাই যে 2 বার অর্থহীন তারপর আবার চুপ করে বসে আছে। তারপর কিছু পর কি ক্রিপ্টিক ফিট, এইটা আমার কাছে একটু ওয়েট লাগছে। হ্যাঁ সেটাই, এটা তো যে আই এম নট অর্থহীন, আই এম নট নিয়ারলি এজ ফেমাস এজ বেস বাবা। ওকে, and then the weirdest thing happened, জিবরানের ব্যান্ডের নাম কেউ জানে না, তুমি জানো? না আমি নিজেও জানি না আসলে। রাসেল নিজে জানে না জিবরানের ব্যান্ডের নাম কি। রাইট, ওই মেয়েটা বলে কি ডেথ রো, এটা হচ্ছে জিবরানের ব্যান্ডের নাম। এবার তো আসলেই অবাক হওয়ার মতো ঘটনা। ও এরকম ঠাস করে 3টা ব্যান্ডের নাম বললো। তো জিবরান তখন বলে কি দেখছিস, জিবরান তখন পাইছে আর কি, দেখছিস এই এটা সামথিং রং, এই এমন না এটা হইতেই পারে মানে। জিবরান এখন আমি নিজেও একটু বিশ্বাস মানে আমি তো অবিশ্বাস করতেছিলাম, আমি নিজেও অবিশ্বাসটাকে হারিয়ে ফেলতেছিলাম আর কি, যে অর্থহীন আই ক্যান এক্সপ্লেন। একদম ক্রিপ্টিক ফেট ঠিক আছে, হইতেই পারে যে সে চলো বাংলাদেশ কোথাও দেখছে, সামহাও আমার চেহারা দেখছে, কোথাও না কোথাও। জিবরানের কোনো মিডিয়া প্রেজেন্স নাই, জিবরানের ব্যান্ড 10 বছর ধরে ডিফাঙ্ক্ট, নোবডি নোজ ও ডেথ রোতে ছিল, ওরা ইনফ্যাক্ট এখন ভূত হিসাবে সবাই ছিলেন। এটা এখন তখন শুভম ভাই বলছে সাকিব এটা কিন্তু একটু উইয়ার্ড আসলেই। তার মধ্যে হ্যাঁ শুনবে দিস ইজ স্লাইটলি উইয়ার্ড, যে ব্যান্ডের নাম শুনে জানলো। তখন শুন ভাই ওকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাকে চিনো? মেয়েটা কিছু বল না। তবে শুন ভাই বলে যে তুমি কি সাকিবকে চিনো? মেয়েটা কিছু বলে না। তুমি জিবরানকে চিনো? তোমার আমাদের তিনজনকে চিনো? মানে কিচ্ছু বলে না, জাস্ট ওর দিকে তাকাচ্ছে। ওই দিন ওর মুখ থেকে আর একটা কথা বেরোয়নি, কিচ্ছু না। ওই দিন আর কিছু বলেনি সে। আমরা ওখানে ছিলাম ফর 2 আওয়ার্স ধরে আমরা অনেক ভিডিও রেকর্ড করছি, ও চুপ করে বসে আছে। আমরা ওখানে ওকে জিজ্ঞেস করছি যে তুমি কি করো, তোমার নাম কি, ওয়াই ডু ইউ থিঙ্ক তুমি এখানে। বললোই না, ও জাস্ট তাকায় থাকলো। তারপরে আমরা ওই দিন বলছি যে, তখন 2 ঘন্টা পরে আমি শুরু করছি যে কিছু হচ্ছে না, হোয়াট আর উই ডুইং হিয়ার। তো সুমন ভাই বলছে ঠিক আছে আজকে এখানে শেষ করি, তাহলে উইল কাম ব্যাক এগেন। আচ্ছা, তারপর ওই দিন চলে গেছি চলে গিয়ে and I didn't want to go back. Because আমরা ওখানে কি করবো, কিছু তো করার নেই, এটা আমি টিভিতেও দেখাতে পারবো না, তাই না? একটা ক্লাস 9 পরে মেয়ে, রেপুটেশন নষ্ট হবে খামাখাই, ফ্যামিলির উপর একটা হ্যাসেল, টিভিতেও দেখাতে পারবো না, কিছু করতে পারবো না। এক সময় এটা গিয়ে কি হবে, সময় না ওরা আমাদেরকে ডাকছে একটা কারণে, মানে আমাদের কেন ডাকবে, মানে এইরকম কখনো আমাদের কেউ ডাকে না। এটা যখন ডাকছে চলো আমরা আরেকবার যাই, ওই মেয়েটা কেমনে জিবরানের ব্যান্ডের নাম বলছে এটা ওর জানার কথা। আমরা পরে বের হয়ে ওর ভাইকে জিজ্ঞেস করছি যে বলতো জিবরানের ব্যান্ডের নাম কি, তখন তোর রেসপন্স ছিল ও ভাইয়া কি ব্যান্ডে নাকি। দ্যাট ওয়াজ দ্য বয়েজ রেসপন্স। ছেলে হচ্ছে ক্লাস 8, বিশাল অর্থহীন ফ্যান, আমারও গান শুনছে কয়েকটা, ও ভাইয়াও কি ব্যান্ডে নাকি, তখন বুঝছি যে ও জানে না। আচ্ছা, তারপর আমরা বড় বোনকেও জিজ্ঞেস করছি যে জিবরান যে একটা ব্যান্ড আছে এটাকে আপনি জানেন? তাহলে না আমি তো আসলে ওভাবে যাই না, উনি সেও জানে না। আচ্ছা, ফাইনালি আমরা মাকেও জিজ্ঞেস করছি, কারো মাধ্যমে হয়তো আন্টিকেও জিজ্ঞেস করছি ইনফরমেশনটা কারো কাছ থেকে পেয়েছে কিনা। ও এই কথাটা একটা কথা বলছে আমাদেরকে, আমরা জাস্ট জানতে চাই যে এটা সে কি অন্যভাবে জানতে পারছে নাকি। সো আপনি কি জানেন যে জিবরানের আর কোন আইডেন্টিটি আছে নাকি এই আইডেন্টিটি ছাড়া? আমি না বাবা, আমি তো খালি সুমনকে চিনি, আর কারো চিনি না, তোমাদের আজকেই প্রথম দেখলাম। দে কুড বি লাইং, বাট পয়েন্ট হচ্ছে ওয়াই লাই, সেটাই। এটা কোনো দে আর নট, মানে ওদের মেয়ে অবভিয়াসলি ডিস্ট্রেস এবং সাহায্যের জন্য ডেকেছে আপনাকে। ওর মেয়ে অলরেডি বাজে অবস্থায় আছে, স্যালাইন ট্যালাইন দিয়ে রাখছে, এখানে মিথ্যা কথা বলে কারো কোনো লাভ নেই। তো সময় আমাকে ওটাই বলো যে এইটা কিন্তু সাকিব একটা চরম উইয়ার্ড জিনিস হচ্ছে। সে অর্থহীন বলতেই পারে, সে ক্রিপ্টিক ফেটও বলতে পারে, সে ডেথ রো বলার চান্সই আসে না। ডেথ রো আসলে এটা চান্স আসে না। সো উই হ্যাভ টু গো ব্যাক। আমি বলছি হোয়াট আর উই গোইং টু ডু গোয়িং ব্যাক?
আমরা তো উই আর নট এক্সোরসিস্ট, মানে মানুষ হয়তো অনেক কিছু মনে করে, বাট আমরা তো জাস্ট ক্যামেরা নিয়ে যাই আর নিয়ে যাই, আমরা তো কিছু করি না। সুমন বলে আমি জানি না সাকিব, বাট আমার মনে হয় আমাদের যেতে হবে। ওরা আমাদেরকে বলছে, এন্ড এই একটা সাইন পাইছি যে সামথিং ইজ রং, আমি একটু দেখতে চাই। আমি বললাম ওকে ফাইন, চলেন। তাও গেলাম। সেকেন্ডে যেদিন গেছি, সে ওই আবার সেম। তো আমরা এর আগে ওই দিন গিয়ে জিজ্ঞেস করছি যে আপনার ঘর এরকম অন্ধকার করে রাখেন কেন? তখন একটা উইয়ার্ড কথা বলছে যে আমরা অন্ধকার করে রাখি না। আমরা মানে কি বলে যে ওরা নাকি পর্দা যখন খুলে যায়, একটু পরে আসে থেকে পর্দাগুলো লাগানো, তারপরে ওরা মেয়ের হাত পাও বেঁধে রাখছিল একবার, আচ্ছা, যাতে সে পর্দা না ইয়ে করে, দিনের বেলা একটু আলো বাতাস আসবে। হাত পা বান্ধা অবস্থায় ওরা পরে এসে দেখছে পর্দাগুলো সব লাগানো। কি আজব, মানে এটা তো অন্য কারো প্রেজেন্স। ওটাই এগুলো ওরা বলার সময় বলছে যে এগুলো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এটা হইছে, সেই জন্য হয়তো প্রথমে বলতেও চায় না। হ্যাঁ, এরা বলতে চায় না। আমরা বলছি, আমরা ন্যাচারালি জিজ্ঞেস করছি যে রুগী মানুষ, মানে ডাক্তাররা বলে আলো বাতাস দরকার, হ্যান ত্যান। সো সিন্স শি ইজ সিক, বি ইট মেন্টালি সিক, ফিজিক্যালি সিক, হোয়াট এভার, ও তো অসুস্থ। তখন বলে যে আমরা এরকম পর্দা লাগাই দিতাম, সাইডে দেখতাম পর্দা খোলা, তারপরে আমরা ওকে একবার বেঁধে রাখছি জাস্ট টু সি, যে কারণ আমরা এসে দেখতাম সে ঘুমাচ্ছে এবং পর্দা খোলা। তারপরে ওকে আমরা না করছি, তুমি পর্দা ইয়ে করবো না, বন্ধ করবা না, সরি হ্যাঁ বন্ধ করবো না, খোলা রাখবা। তারপরে ওইটা হয়েছে। দেন ফাইনালি দে টাইড হার আপ। আর আরো কিছু জিনিস হয়েছিল প্রবলি, এন্ড ওরা এসে দেখে যে সে ওই টাইট ডাউন অবস্থাতেই আছে, কিন্তু সব পর্দাগুলো লাগানো, একটাও খোলা না। এটাও বেশ উইয়ার্ড ছিল। আমরা ঢুকলাম ওই দিন, আমরা ঢুকে আবার আমাদের ইকুইপমেন্ট, ওটা আমরা জানি এটা কিভাবে করতে হয়, ওটা আমরা করলাম, করে আচ্ছা ঠিক আছে ইকুইপমেন্ট সেট আপ করছি, ওকে ফাইন, তাহলে এখন কি করবো? মেয়েটা আবার তাকাইছে আমাদের দিকে। তারপর সে যেটা করলো, সে 3টা কথা বললো। 2টা কথা আমি বলতে পারবো না, কারণ এটা হচ্ছে ওদের পার্সোনাল কথা। আচ্ছা, একটা হচ্ছে সুমন ভাইয়ের খুব পার্সোনাল একটা কথা বললো, খুব নর্মাল, মানে কোনো ইয়ে নাই, মানে ডাবল ভয়েস, হঠাৎ করে এই উই হ্যান ত্যান এসব নাই। সে সুমন ভাইয়ের খুব পার্সোনাল কথা বললো, জিবরানকে খুব পার্সোনাল কথা বললো, আর আমাকে 2টা কথা বলছে, যেটা একটা আই ক্যান শেয়ার, পার্সোনাল। একটা লেস পার্সোনাল বলছে কি, যে তোর বালিশ দিয়ে কিছু হবে না, তোর বালিশ দিয়ে কিছু হবে না, নর্মালি বলছে তোর বালিশ দিয়ে কিছু হবে না। তো সুমন ভাইয়ের জিবরান এটা মানে কি? আমি বললাম যে না, এটার মানে আছে। কি মানে? আমি বললাম যে আমার রুম আমি রিসেন্টলি রিডেকোরেট করতেছি, মানে নতুন খাটটাট কিনছি, সো আই ওয়াজ থিঙ্কিং অফ বাইং কুশনস। আচ্ছা, কি আজব, মানে এটা তো বলে তোর বালিশ দিয়ে কিছু হবে না। তখন আমিও 100% কনভিন্স হয়ে গেছি যে সামথিং গোয়িং অন, হয় শি ইজ পজেসড, ওর কোনো এবিলিটি আছে যে সে রিড করতে পারে মানুষকে, কিছু একটা পারতেছে আর কি। এরপর যেটা হলো যে আমরা ওকে অনেক কোয়েশ্চেন করলাম যে তুমি এরকম কেন করতেছো, তোমার মধ্যে কোনো প্রবলেম আছে নাকি, তোমার মধ্যে কেউ আছে নাকি, কেউ যদি থেকে থাকো তাহলে আমার সাথে কথা বলো, আমরা এখানে কমিউনিকেট করতে আসছি, এই সেই হ্যান ত্যান। সে আমাদের সাথে আর কোনো কথাই বলো না, খালি আবার 2-3 ঘন্টা থাকলাম। যাওয়ার সময় ও একটা কথা বললো, তোদের সাথে আর দেখা হবে না। আচ্ছা, জাস্ট এটা বললো, তোদের সাথে আর দেখা হবে না। আচ্ছা, এখন আমরা বাইরে ভাবছি যে এটা কেন বললো, মানে এটার মানে কি? এটা অনেকগুলো মিনিং থাকতে পারে। একটা হচ্ছে আমরা সবাই খ্যাচ, অথবা সে নিজে ওই মেয়েটাকে মেরে ফেলবে, মানে ওই প্রেজেন্সটা মারবে, ওই মেয়েটা মারা যাবে, হোয়াট এভার। সো এটা শুনা খুব আপসেট হয়ে গেছে। ওই বড় বোন ছিল এখানে, সে ওয়াজ ভেরি আপসেট। এটা মার সাথে শেয়ার করে নি, বলে যে এটা তো মাকে বলা যাবে না, এটা কেন বললো, এটা মানে কি? এই আমরা তো অবভিয়াস কোয়েশ্চেন জিজ্ঞেস করছি যে ডাক্তার দেখাচ্ছেন নাকি, মোল্লা টোল্লা আনেন, ওষা টোজা আনেন, এইগুলা করেন, এগুলো করছি কোনো লাভ হচ্ছে না। তারপর সুমন ভাই একটা অ্যামেজিং কাজ করছে। কাজটা হচ্ছে যে সুমন ভাই বললো যে, সরি এটা ওই দিন না, ওই দিন উই লেফট। তারপরে 2-3 দিন গেছে, আমরা এগুলো নিয়ে অনেক ভাবতেছি, কি করবো বুঝতে, নিজেকে খুব হেল্পলেস লাগতেছিল, কি হইলো এটা। হঠাৎ সুমন ভাই এটাকে বলে যে সাকিব একটা আইডিয়া পাইছি, ওই ছেলেটার চলো ডাকি। ঠিক আছে ফাইন, ছেলেটা ডাক দিছি আমরা। ছেলেটা এসে সুমন ভাই বলে যে তোমাদের কি কোনো বাসায় কেউ ছিল যে 3 মাস আগে চলে গেছে?
আচ্ছা, বলে যে হ্যাঁ ছিল। ওরা কে ছিল বলে, ওদের একটা বুয়া ছিল যে অনেক দিন ধরে ওদের সাথে আছে, এবং ওই মানে বেসিক্যালি ওরা ছোটবেলা থেকে ওই বুয়াকে দেখে আসতেছে। আচ্ছা, ওই বুয়া কিছু টাকা পয়সা চুরি করে না কি জানি করে, তারপরে বুয়াকে ওরা বাসা থেকে বাইর করে দিচ্ছে। আচ্ছা, তখন শুরু হয়ে বলছে যে ওই বুয়ারের ধরো সে কোনো একটা গ্যাঞ্জাম লাগে গেছে। আচ্ছা, যে ওরে যদি তোমরা ধরো তাহলে প্রবলেমটা তোমরা সলভ করতে পারবে। দেন লাইক a week later we heard that ওরা ওই বুয়াটাকে ধরতে পারছে। আচ্ছা, ধরে ওই বুয়া বেসিক্যালি কি জানি একটা তাবিজ তুবিজ মানে জঘন্য একটা কিছু করে গেছে, বুঝছো? আচ্ছা, আই ডোন্ট নো হাউ, ওর এগুলো আমি জানিও না, উই নেভার মেট দ্যাট বুয়া। ও করে গেছে, তারপর ওরা ধরে নিয়ে আসা পুলিশ টুলিশের ভয়টা দেখানো হয়েছে, মাইক টাইট দেওয়া হয়েছে, মানে ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছে। করার পরে সে কনফেসড, এবং সে ওই যারে দিয়ে করেছে ওরা দিয়ে আবার ছুড়াইতে পারছে, জিনিসটা ছুড়াইতে পারছে। এবং তারপরে উই ওয়েন্ট ব্যাক। আচ্ছা, and she was completely normal and she didn't remember seeing us. আচ্ছা, মানে মনেও নাই? না, ওর মনে নাই। তখন নিশ্চয়ই মানে কাউকে মানে ওইভাবে মানে বলতেও পারেনি যে আপনি অমুক, আপনি অমুক। না, ও নরমাল, একদম মাশাআল্লাহ নরমাল। she was মানে আবার খাওয়া দাওয়া নরমাল শুরু করছে, হেলথ বেটার হচ্ছে। সো আমরা আবার নিজেদেরকে আবার রিইন্ট্রোডিউস করলাম এন্ড বললাম যে আমরা তোমার সাথে দেখা হয়েছিল। শি ইজ লাইক যে আই এম সরি, আমার তো শরীর খারাপ ছিল। মানে সে ওই জিনিসটাকে ওকে বলা হয়েছে তো শরীর খারাপ ছিল। সো শরীর খারাপ ছিল তো আমার তো খেয়াল নাই। এই মজার ব্যাপার হচ্ছে যে ওর ওই প্রেজেন্সের সাথে আমাদের কিন্তু আর দেখা হয়নি। হ্যাঁ, ওই যে বললো যে তোর সাথে দেখা হবে না। সো আমরা এখনো জানি না যে ওইটার উদ্দেশ্য কি। মানে ইফ দ্যাট থিং ওয়ান্টেড টু কিল দ্য গার্ল তাহলে ইট কুড হ্যাভ, মানে অবভিয়াসলি এরকম একটা অ্যাটেম্প নিছিল, মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে হোয়াট এভার। আর আরেকটা জিনিস আমার ইন্টারেস্টিং লাগছে যে এটা পরে আমরা ডিসকাস করছি যে পসিবলি আমরা সেম টাইমে কমিউনিকেট করিনি। মানে ওর অথবা আমরা ওর সাথে হয়তো কমিউনিকেটই করিনি। মানে ফর এক্সাম্পল, মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি তো হ্যালো রাসেল কেমন আছো, তুমি বলবা যে ভালো আছি, তার মানে আমি একটা কথা বলছি, তুমি কথাটা বুঝছো, বুঝে আমার সাথে আবার কথা বলছো, রাইট? ওই মেয়েটা যখন ওই অবস্থায় ছিল সে আমাদের কোনো কোশ্চেন আনসার দেয়নি, সে জাস্ট নিজে থেকে যা বলার বলছে। আচ্ছা, সো পসিবলি আমাদের কোয়েশ্চেন হয়তো সে শুনেই নেই, আই ডোন্ট নো, মানে ওই এন্টিটি হয়তো আমার কথা শুনেই নেই, ও নিজে থেকে। আর আমি অলওয়েজ বিলিভ করি যে আমাদের ওয়ার্ল্ডের টাইম আর ওই সব স্পিরিচুয়াল ব্যাপার স্যাপারের টাইম, দেয়ার ইজ এ টাইম ডিফারেন্স। আচ্ছা, আমি এটা আমার কোনো লজিক নেই, আমার জাস্ট একটা ফিলিং যে আমরা যেভাবে দিন হিসাব করি বা ক্ষণ হিসাব করি, ওদের হিসাবটা হয়তো একটু ডিফারেন্ট। মানে ওদের হয়তো 2 দিন হচ্ছে আমাদের 2 বছর হয়তো। সো ও হয়তো, আমরা তো মাত্র 2 ঘন্টা ছিলাম, ওটা হয়তো ওর জন্য ছিল 1 সেকেন্ড, ওই প্রেজেন্সটার জন্য একদম। তার কাছে হয়তো মনে হচ্ছে সে আমাদের সাথে 1 সেকেন্ড 2 সেকেন্ড কথা বলছে, সো ও টাইমই পায়নি আমাদের সাথে কথা বলার। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা তো 6 ঘন্টা ছিলাম, 4 ঘন্টা ছিলাম ওর সাথে। সো আই ডোন্ট নো, বা এটা খুব ইন্টারেস্টিং যে সে আমাদের একটা কোয়েশ্চেনের উত্তর দেয়, ও জাস্ট ওর যা বলার এটা বলছে। এবং আমার কাছে কেমন যেন বারবার করে মনে হচ্ছিল ঘটনাটা জানার সময় যে কিভাবে যেন কিছু থেকেও থাকে, সে তার প্রেজেন্সটা বুঝিয়েছিল, প্রেজেন্সটা বোঝানোর চেষ্টা করছিল যে আমি আছি, প্রেজেন্সটা একদম পুরোপুরি। হ্যাঁ, আমার কাছে এটা খুবই অদ্ভুত লেগেছে, যে মানে দেখাতে চাইছে যে হ্যাঁ আমি আছি। হ্যাঁ, ও হাইট টাইটের প্রশ্ন উঠে না। সুমন ভাই সেকেন্ড টাইম গিয়ে যেটা হয়েছিল, সেকেন্ড টাইম সে দেখা হয়নি, সে প্রবাবলি ফার্স্ট টাইম সুমন ভাই রিড করছে আর কি। আচ্ছা 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 আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে রিড করতে গেছে। আর সুমন ভাই গুলো অনেক সেন্সিটিভ, সো উনাকে উল্টা উল্টা এফেক্ট করে, আর জীবন তো হাইপার হয়ে যায়, এখানে সামথিং রং। আমার কিছুই হয় না, আমি রিড করে কিছুই পাইনি। সো দিস ইজ এ স্টোরি উইচ আই হোপ ইউ গাইজ লাইক ইট। ঘটনা হচ্ছে যে আমরা 2টা ঘটনা আছে আমাদের। একটা হচ্ছে যে আমরা গতবার যখন গিয়েছিলাম সিঙ্গাপুর, আমরা 1 মাসের পরপর 2 বার গেছি, 2 মাসের মধ্যে 2 বার গেছি। সো ফার্স্ট টাইম গেছিলাম অন্য একটা কাজে, আচ্ছা, নাথিং টু ডু উইথ সুমন ভাইস হেলথ প্রবলেমস। তখন আমরা গিয়েছিলাম আসলে ওই চাঙ্গি হসপিটাল নামে একটা হসপিটাল আছে, আচ্ছা, ইন সিঙ্গাপুর। তো ওটা এখন বন্ধ হয়ে গেছে, সো রুম টুম লকটক করা, ইটস হিউজ। সো ওখানে নাকি প্রায় গার্ডটার বাইরের লোকজন যারা পাহারা দেয় ওরা আওয়াজ টাওয়াজ শুনে, এই মুভি টুভিও আছে, বুঝছো? আচ্ছা, কি নাইট ইন চাঙ্গি নাকি, এটা শুন হয়ে জানে। আচ্ছা, হ্যাঁ, না মানে ওই চাঙ্গি হসপিটালের ব্যাপারটা হচ্ছে এটা অ্যাবেন্ডন হসপিটাল, পুরনো। সো সিঙ্গাপুরের
মানুষজন আবার অনেকেই মানে মোস্ট অফ দ্য পিপল বলে যে এই হসপিটালটা ভালো না, মানে এখানে সমস্যা আছে, অনেক কাহিনী নাকি এখানে হয়েছে, অনেক মানুষজন মারা গেছে, এই টাইপের ব্যাপার। সো এটা আমরা অনেকদিন ধরে শুনছিলাম সিঙ্গাপুরে, আমার প্রায় যাওয়া হয়। সো লাস্ট টাইম আমি আর সাকিব যখন গেলাম, তখন জিব্রানের একটা শুটিং ছিল, সে যেতে পারে নাই। সো আমি আর সাকিব গেছিলাম আর কি। সো ব্যাপারটা হচ্ছে যে এই সিঙ্গাপুরের একটা অ্যাবেন্ডেন্ড হসপিটাল, বাট যেহেতু সিঙ্গাপুর শহরটা অনেক পরিষ্কার, মানে হসপিটালটা অ্যাকচুয়ালি ওরকম আমি ভাবছি যে আছে না ধুলা মাকড়সার জাল, এরকম কিছু আমি হালকা ধুলে আমি নিজেও ভিজুয়ালাইজ করছিলাম ওইরকম কিছু একটা আর কি, যে একদম পুরনো সবকিছু এরকম। ব্যাপারটা ঠিক ওরকম ছিল না, বাট তারপরেও মানে আমরা অ্যাকচুয়ালি প্রথম যখন যাই মানে বাইরে থেকে দেখতে ভালোই লাগে, তারপর ভিতরে ঢোকার পরে আবার ঢোকাও যায় না, এটা আবার একটু 2 নম্বরে করে ঢুকতেছিল আমাদের। বাট ঢোকার পরে একটু ডিমোটিভেটেড হয়ে গেছিলাম যে এইটা তো আমাদের বাসার মানে বাংলাদেশের নর্মাল একটা হসপিটাল থেকে অনেক বেশি ভয়ের। আমরা বিগ ফ্যান অফ ডিমসি। ওকে, ওই ওখানে গেছিলাম রাতের ঘটনা। সাকিব বলবো নাকি এটা? মানে বেসিক্যালি হোয়াট সবে আপনার অ্যাঙ্গেল থেকে বললে বেটার। আচ্ছা, হ্যাঁ, ওকে। অ্যাঙ্গেলটা আই থিঙ্ক আপনার, আমি ওই পরে প্লাগ ইন করবো। ওকে, মেনলি আমরা যখন ওখানে ছিলাম থাকার পরে আমরা দুই কোণে বিশাল বড় হসপিটাল, আমরা 2 ফ্লোরে আমরা চলে গেছিলাম। সাকিব এক ফ্লোরে, আমি আরেক ফ্লোরে। সো ওখানে অনেকক্ষণ ছিলাম। আমাদের মধ্যে তখন আমরা তো আর ওই ওয়াকি টকি নিয়ে ইউজ করতে পারি নাই। সো আমরা ওই মোটামুটি ফোনেই কথা বলতেছি বা টেক্সট করতেছি, এই চলতেছে আর কি। আমরা কিছু নিয়ে যাইনি, আমরা জাস্ট এক্সপ্লোরেটরি একটা ইয়ে করতে গেছি, একটা মানে অফিসিয়ালি যে একটা ইনভেস্টিগেশন সেটাও না আর কি। সো আমরা ওখানে আছি, চলছে, অনেকক্ষণ টাইম যাচ্ছে, মাঝে মধ্যেই সাকিবের সাথে কথা হচ্ছে। সো একটা সময় আমি ঘোরাঘুরি করতেছি, হঠাৎ করে ইয়ে করলো, সাকিব কল দিল, যে আমরা টেক্সট করছিলাম আর কি। সাকিব হঠাৎ করে কল দিয়ে বলে, শোনো আপনি কোথায়? আমি বললাম যে আমি তো উপরে। বলে আপনি উপরে গেলেন কখন? আমি বললাম যে আমি তো উপরেই ছিলাম। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, ওকে আমি আসতেছি বলে সেও সিঁড়ি দিয়ে উপরে আসতেছে, আমিও নামতেছি। তখন মাঝপথে দেখা হয়েছে। তখন সাকিব একটু পাজল আর কি, মানে ওরা দেখে আমি বুঝতেছি যে সে একটু পাজল। আমি বললাম যে কি হয়েছে? তখন বলে যে না আমি তো নিচে, সাকিব ঘুমায় পড়ছিল আর কি, ঘুমায় নাই, হালকা ওই তন্দ্রা টাইপের আর কি। তারপর সাকিবের ভাষ্য যেটা সেটা হচ্ছে যে সাকিব রেস্ট নিচ্ছে, মানে আর অনেক টায়ারিং ছিল। আমরা ইনফ্যাক্ট সেই দিন সকালবেলা আমরা সকাল 6টার দিকে ল্যান্ড করি সিঙ্গাপুরে। ল্যান্ড করার পরে আমরা তখন আর ঘুমাই নাই, হোটেল আমরা পাইছি দুপুর 12টার সময়। সো হোটেলে গিয়েও রেস্ট নেওয়া হয় নাই, আমরা বের হয়ে গেছিলাম। তারপর রাত্রেবেলা আসছি। সো এমনিও টায়ার্ড ছিলাম অনেক, প্লেনে তো ঠিক ঘুম হয় না। সো সাকিব একটু ওই তন্দ্রার মতন চলে গেছিল। তারপরে হঠাৎ করে তার মনে হয়েছে যে আমি ডাকছি, এসে উঠো। আমি বেসিক্যালি ওই ওখানে ওই খাটপালা এখনো আছে বুঝছো। সো আমি একটা খাটের মধ্যে, ওখানে তো আমার মশা নেই। আচ্ছা, সো নাথিং টু কিপ ইউ অ্যাওয়েক। তো অনেকক্ষণ ধরে কথা বলতেছি শুনুর সাথে, এই করতে করতে এট ওয়ান পয়েন্ট ঘুম ঘুম লাগতেছে। তো আমি তখন একটু বসছি আর কি, বসা প্রবলেম ঘুমাই গেছি। মানে আমি 100% শিওর না যে আমি ঘুমাইছি নাকি না, কারণ আশেপাশে কেউ ছিল না তো। আর ঘুমাইলে খুব কম সময়ের জন্য হবে, কারণ আমরা ধর 10-15 মিনিট পর পর একজনের সাথে কমিউনিকেট করছি। আচ্ছা, সো হঠাৎ আই ফেল্ট কেউ এসে আমাকে বলছে, আর সুমন ভাই আমাকে যখন ঘুম থেকে তুলে, উনি কখনো গা ঝাঁকায় না। তো আমাকে কেউ এজ ইফ গা ঝাঁকিয়ে দিয়ে বলছে, সাকিব ওঠো, ঘুমে না। এন্ড ইট সাউন্ডেড জাস্ট লাইক সুমন ভাই। আমি তখন ঘুম ভেঙে গেছে। আর আমার জীবনে মানে অনেকবারই সুমন ভাইয়ের বাসায় থাকা হয়েছে, সুইপে থাকা হয়েছে, সুমন ভাই কখনো এসে গা ধরে না। আচ্ছা, উনি দূর থেকে আস্তে করে বলে যে মানে ঘুমা থাকলে উনি ডিস্টার্ব করে না। সো এটা যেহেতু ইনভেস্টিগেশন, আমি ভাবছি উনি এসে তোমার ধাক্কা দিচ্ছে, ঘুমাস কেন? আচ্ছা, বলতেছেন যে উঠো। আমি তো উঠছি, মানে আই ফেল্ট ইট আর কি। আমাকে একজন ঝাঁকি দিছে, আর পুরো অনেক সুমন ভাই বয়সে বলছে সাকিব উঠো। তো আমি উঠছি, উঠে দিয়ে কেউ নাই। আচ্ছা, সো আই থট সুমন ভাই উঠে জাস্ট, আমরা ক্যাবিনে ছিলাম, জাস্ট একটা দরজা দিয়ে বাইরে করিডোরে গেছে। তো করিডোর বাইরে দেখি সুমন ভাই নাই। আচ্ছা, তো করিডোর বাইরে একটা হাঁটাটি উঠছে, হাঁটা দিয়ে কোথাও নাই। দেন আই কলড হিম, বিকজ আই থট, আমার পারসেপশন ছিল যে আমি ইমিডিয়েটলি উঠে গেছি, উঠে ইমিডিয়েটলি বের হয়ে গেছি। আচ্ছা, ইমিডিয়েটলি উঠে ইমিডিয়েটলি বের হলে সে বাইরে থাকার কথা, কারণ সে আমাকে উঠায় তো দৌড় দেবে না। সেটাই, আমি বের হয়ে কিছু নাই। এন্ড দেন আই কলড হিম, তখন আমার মনে হচ্ছে আচ্ছা এটা কি স্বপ্ন দেখলাম নাকি, আমি শিওর না। আচ্ছা, দেন আই কলড হিম, এন্ড তখন সুমন ভাই বলে যে হ্যাঁ আমি তো উপরে।
তখন বলছি যে তুমি গেলেন কখন? মানে আমি উপরে ছিলাম। আচ্ছা, তারপর উনি আসলো, তারপরে বললাম এই ঘটনা আর কি। ওকে, তো এটা এখন জানি না মানে এটা কি আই ডোন্ট নো, মানে ওই হসপিটালে আরো তো মানে আরো হ্যাঁ ইয়ে আছে, বাট মেইন ব্যাপারটা হচ্ছে যে মাঝে মধ্যে আমাদের এরকম হয় যে আমরা ঘুমায় থাকি, ঘুম ভেঙে যায়, আজ কেউ উঠে দিচ্ছে, উঠি। সো তখনও আমরা অ্যাকচুয়ালি মানে আমাদের এক্সপ্লেনেশনটা হচ্ছে যে এটা মাঝে মধ্যে হয় যে হঠাৎ করে স্বপ্ন হয়তো বা সাকিব স্বপ্ন দেখতেছিল, সে চিন্তা করছে যে আমি ডাকছি তাকে, মানে এই ধরনের জিনিসপত্র হয়। বাট এই গল্পটা এনিওয়েজ তখন আমরা রাতেবেলা ওখানে ছিলাম, তারপরে আবার একসাথে ছিলাম আমরা কিছুক্ষণ। সবচেয়ে ইন্টারেস্টিং লাগছিল যেটা, সেটা হচ্ছে যে নিচে যখন আমরা যখন উপরে নিচে যখন আওয়াজ হলো, মানে নিচে আওয়াজটা হচ্ছে যে ওই স্কুলে ঘন্টা পিটায় না, ঠাং ঠাং এই টাইপের তিনটা ঠাং 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 এরকম তিনটা আওয়াজ, এবং ওইখানে কেউ থাকে না, ইনফ্যাক্ট গার্ড টার্ডও থাকে না। আচ্ছা, সো আমরা ওইটা শুনে আবার নিচে আমরা দৌড়ে গেছি, এবং নিচে কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি করছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, মানে আমরা তেমন কিছু পাই নাই। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস, থার্ড এবং লাস্ট জিনিস যেটা, সেটা হচ্ছে উপরে একটা রুম ছিল, রুমটা আটকানো, বাট ওই রুমটার পাশ দিয়ে যখনই যাচ্ছিলাম বেশ বিকট ধরনের একটা গন্ধ, মানে এটা ঠিক এক্সপ্লেন করতে পারবো না, গন্ধটা খুব বাজে, মানে একেবারে মাথার মধ্যে হিট করে, মানে মাথা ঘুরে যায়। গন্ধটা হচ্ছে মানে এটা শুনতে ফানি শোনা, হাগুর তো একটা বাজে গন্ধ আছে, ইমাজিন হাগু পচে গেছে, মানে নারায়ণগঞ্জ যাওয়ার পথে একটা গন্ধ হয় না, যেখানে যে ল্যান্ডফিল বানাইছে ময়লা ডাম্প করে করে, ওটাই ধরো ইন্টু 5। আচ্ছা, মানে এটা খুব স্ট্রংলি সাক্ষ্য আসছিল, তাও না স্পেসিফিক, মানে একটা না দুইটা রুম বন্ধ ছিল ওই যে কোনার, সো ওইটার আশপাশ দিয়ে যাওয়ার সময় আমরা অনেকক্ষণ ধরে গন্ধটা সোর্স বের করার চেষ্টা করছি, পারি নাই। বাট এই জিনিসটা গন্ধ অনেক কারণে আসতে পারে, হসপিটালে অনেক কেমিক্যালের মিক্সচার কিছু একটা হয়তো পড়েছিল, বাট জিনিসটা ইন্টারেস্টিং লাগছে তখনই যখন আমরা সেকেন্ড রাতে আবার গেছি, এবং গিয়ে সেকেন্ড রাত না, তখন সন্ধ্যা দিয়ে গেছিলাম, এবং তখন আমরা ইনফ্যাক্ট বেশিক্ষণ থাকতেও পারিনি, আমাদের আবার চলে আসতে হয়েছিল, আমাদের কাজ ছিল, কাজ নাই শুধু মুভি দেখার কথা। তো ওই সময় আমরা ওই জায়গাতে অনেকবার হাঁটাহাঁটি করছি, আমরা প্রায় 45 মিনিটস আমরা ওখানে ছিলাম, আমরা কোন রকম গন্ধ পাইনি, বাট এর আগের দিনই আমরা পাইছি। এবং এটা একটা অ্যাবান্ডেন্ট হসপিটাল, এখানে ক্লিন করবে বা এরকম কোন না, মনে আছে যে আমরা পরে গার্ডকে জিজ্ঞেস করলাম, গার্ড বললো যে এখানে কোনো কেমিক্যাল নাই, কারণ কেমিক্যাল থেকে ফায়ার হতে পারে। আচ্ছা, সো যখন হসপিটাল বন্ধ হয়ে দিচ্ছে, দে গট আউট অল দ্য কেমিক্যালস এন্ড এভরিথিং, সব কিছু সরাই ফেলছে, মানে ভিতরে কোনো কিছু নাই যেটা পচতে পারে। আর একটা হতে পারে বললো যে ইঁদুর টিদুর, কিন্তু সিঙ্গাপুরে আবার ইঁদুর টিদুর এগুলা অনেক কন্ট্রোল করে, ওরা অনেক কন্ট্রোল এইসব জায়গায়, অ্যাবান্ডেন্ট প্লেসও তারা ইয়ে মতো রাখে। সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস ছিল। আর এই গল্পটা বলতে বলতে আমি আরেকটা জিনিস অ্যাড করি, এটা আমার শোনার কথা। এটা হচ্ছে যে আমাদের এক বড় ভাই, উনি থাকতে হচ্ছে ইয়েতে শুক্রাবাদ কলোনিতে, ওই যে নিউ মডেল ওটার পিছনে একটা কলোনি আছে ওখানে। সো এই যে ঘুম থেকে ওঠার ঘটনার থেকে বলতেছি, ঘটনা খুব মজা পেয়েছিলাম। সেটা হচ্ছে যে উনার ওই কলোনিতেই থাকতো, কলোনিতে তার আরেক ফ্রেন্ড ছিল, তা ওই ফ্রেন্ড আবার একটু ভূতের ভয়টা একটু বেশি পাইতো। তার বাবা মা তখন গিয়েছে হচ্ছে, তখন বাসে ছিল না কোন একটা কারণে আর কি, এক রাত তার থাকতে হবে এখানে একা। সো ও এটা নিয়ে আবার একটু ইয়ের মধ্যে ছিল, যে তো এই ফ্রেন্ডকে বলছে যে তুই একটা কাজ কর, আমার সাথে রাতবেলা থাক। হ্যাঁ, গেছে, যাওয়ার পরে ওই ছেলে ঘুমাইছে তার বাবা মার রুমে, আর ওর যে রুমটা ছিল দুটো বেডরুমই ছিল মোস্ট প্রবাবলি, তো ওই রুমের মধ্যে তার ফ্রেন্ডটা ঘুমাইছে আর কি, যাকে টাকে নিয়ে গেছে। সো রাতে সে ঘুমাইছে, ঘুমানোর পরে ঠিক এরকমই একটা কাহিনী হয়েছিল, মশারি টাঙানো, হঠাৎ করে তার মনে হচ্ছে কেউ জানি তাকে ডাকতেছে, মানে ওর ফ্রেন্ডটাই তাকে ডাকতেছে যে ওট এরকম, বাট ধাক্কা যে দিচ্ছে এটা মশারির বাইরে থেকে, মানে মশারি সহ আইসা তার গায়ে লাগছে আর কি, মানে ধাক্কা দিচ্ছে আর কি, যে ওট। সে তাদের উঠছে, উঠে থেকে যে রুমে কেউ নাই, তো সে মনে করছে সে বোধহয় উঠছে বা কিছু একটা ভয় পেয়েছে, বা যাই হোক, সে তখন উঠে ওই রুম থেকে বের হয়ে ওর ওই যে ফ্রেন্ডের বাবা মার রুম যেটা, ওই রুমে গেছে। তো ওই রুমে যাওয়ার পর দেখে যে সে ঘুমাচ্ছে, মানে ফাটা নিয়ে ঘুম আর কি। তখন ডাকতেছে, বলে যে কি ব্যাপার, তুই আমার ডাকছিস নাকি? সে ঘুমের মধ্যে বলছে না আমি ডাকি নাই, ঘুমাচ্ছে। তো সে তখন মনে করছে আমি স্বপ্ন দেখছি, কোনো ব্যাপার না বলে সে আবার রুমে ঢুকছে। ঢোকার পর সে যেটা করছে, দরজাটা লক করে দিচ্ছে, দরজাটা লক করে দিয়ে শুয়েছে। শোয়ার পরে সে ঘুমায় গেছে, এবং ঘুমানোর পর কতক্ষণ পরে আবার তাকে ডাকতেছে কেউ, হচ্ছে না এই ওঠ। সে যখন উঠছে, ওঠার পরে মানে তাকে কেউ উঠাই দিচ্ছে, যে ধাক্কা দিয়ে উঠাই দিচ্ছে, যে উঠতে বলছে। সে উঠে মশারির ভিতরে বেশ কিছুক্ষণ বসা, মশারির রুম থেকে বের হয়ে সে রিয়েলাইজ করলো যে রুমটা এখনো লক,
এবং রুমের মধ্যে কেউ নাই এবং তাকে উঠাই দিচ্ছে, তারপর সারা সে ঘুমাইতে পারে। ঘটনাটা ইন্টারেস্টিং ছিল। এবং এটা তো মানে মোটামুটি একই রকমটাই, মানে মোটামুটি এটা আমি এটা হাসিটা দিচ্ছিলাম অ্যাকচুয়ালি না, এটা প্রবলি আই ওয়াজ স্লিপিং। মানে ব্যাপারটা হচ্ছে ওটা ফার্স্ট টাইম হচ্ছে আপনার সাথে এই ঘটনা অবস্থা যে হ্যাঁ হইতেই পারে এটা তুমি ঘুমাইছিল দেখতে পারছো, বাট এই জায়গাতে একটা হিস্ট্রি আছে আর তোমার এগুলো কিছু হয় না একদম, মানে আপনার জন্য খুবই অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, বাট সাকিব ইদানিং আমি লাস্ট তোমার মাস 2-3 ধরে দেখতেছি যে তোমার সাথে কিন্তু কিছু ব্যাপার স্যাপার হইতেছে যেগুলো আগে কোনো হইতো না। আমার মনে হচ্ছে কয়েকদিন আগে তুমি ঘুমাইছিল, তারপরে ওই ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছে যে আচ্ছা এটা কি বলছিলাম এখানে, শুনি তো দেখি, মানে শুনলে মনে পড়বে। আমি এটা বেসিক্যালি হোয়াট হ্যাপেন্ড ইজ আমি রিসেন্টলি ভর্তি সেট করে মুভিং করছি বিকজ উই এডিটিং দ্য টিভি সিরিজ এন্ড অল দ্যাট, সো অনেক কাজ হচ্ছে। সো এখানে এখন 2টা সাউন্ড স্টুডিও আমার আর সুমন ভাই প্লাস নিচে এডিটিং স্টুডিও। আচ্ছা, সো বহুত কাজ হচ্ছে। তো এটা আমি ওখানে প্রায় 1 মাস ধরে আছি। তার আগেই প্রথম দিন আসছি, একদিন ঘুমাইছি এন্ড হঠাৎ করে ঘুম ভাঙছেন। ঘুম ভাঙার পর আই ডোন্ট নো এখানে বলছি নাকি আমি, এটা ঘুম ভেঙে মনে হলো যে আমি ধরো বাম দিকে ফিরে শুয়ে আছি, সো জাস্ট চোখের পাশ দিয়ে একটা ব্ল্যাক শ্যাডো জাস্ট শাপ করে গেল আর কি। আচ্ছা, এন্ড এদিকে আমি ঘুম ভেঙে এটা দেখলাম নাকি ওটার জন্য ঘুম ভাঙছে আই ডোন্ট নো, অনেক ভয় লাগছিল ওটা। আচ্ছা, এটা তো মানে আপনার ক্ষেত্রে আসলে আমার এগুলো হয় না, ওইটাই বলছি যে ইউজুয়ালি সাকিবের এগুলো হয়, এগুলো আমাদের হয়। বিকজ এই ব্ল্যাক শেডের ঘটনা এর আগে আমি রেডিও করতে প্রথম দিকে বলছিলাম আমরা একবার একটা হোটেলে ছিলাম, ওই হোটেলে রাত্রিবেলা এর আগে এরকম হয়েছে যে দরজা নক করে, আমরা দরজা খুলে দেখি কেউ নাই প্যাসেজের মধ্যে। এই ঘটনাটা বলছিলাম, আবার বলি, অনেকে শোনে নাই নিশ্চয়ই। সো একদিন এরকম হয়েছে যে আমরা 4 জন ফ্রেন্ড গেছিলাম, তো একটা রুমের মধ্যে আমি আর আমার একটা ফ্রেন্ড, আর একটা রুমের মধ্যে আরো 2টা ফ্রেন্ড। সো আমরা ওইখান থেকে পরের দিন সকালবেলা যাবো কক্সবাজার। আচ্ছা, হ্যাঁ, তো রাত্রেবেলা ঘুমাইতে গেছি, ইনফ্যাক্ট সকালের দিকে ঘুমাইতে গেছি, তো হঠাৎ করে অ্যাজ ইউজুয়াল দরজা নক শুরু হয়েছে আর কি। সো আমি যেটা করছিলাম, আমি দরজাটা লক করি নাই, দরজাটা আমি খুলে রাখছিলাম, মানে লক করা হয়নি, বাট দরজাটা আটকানো। শুনুন ভাই, দেয়ার ইজ নাথিং ইউজুয়াল অ্যাবাউট দিস। হ্যাঁ, খুবই আনইউজুয়াল দরজা নক হওয়া। হ্যাঁ, সো দরজা নক হইতেছে, তো আমি চোখ বন্ধ করে আছি, আমি বুঝতেছি দরজা নক হচ্ছে। এটা এর আগে অনেকবার হয়েছে, মানে আমার ওই হোটেলে এর আগে আরো 4 বার হয়েছে জিনিসটা। আচ্ছা, এবং হোটেলটার সাথে কমন দেয়ালের পাশে হচ্ছে একটা কবরস্থান, এবং রিউমার হ্যাজ ইট যে হোটেলের এই সাইডের কয়েকটা রুম নাকি কবরের উপর পড়ে গেছে, এই টাইপের অনেকে বলে আর কি, বাট এটা রিউমার, আমি শিওর না। সো এনিওয়েজ দরজা নক করতেছে, আমি তখনও চোখ বন্ধ করে আছি। ঠিক একটু পরে মনে হলো কেউ দরজার হ্যান্ডেলটা ঘুরে দরজাটা খুললো। দরজা খোলার পর যে একটা ক্যাঁচ একটা আওয়াজ হয়, আওয়াজটাও হচ্ছে কেউ দরজাটা খুলছে। কয়েক সেকেন্ড যাওয়ার সাথে সাথে আমি চোখ খুলছি। খোলার সাথে সাথে আমার মনে হয়েছে যে আমার ডান চোখের উপর থেকে একটা কালো একটা কিছু একটা সরে গেছে খুব ফাস্ট। আমি 1 সেকেন্ডও দেরি করিনি, আমি উঠেই আমি লাফ দিয়ে, আমার 2টা বেড ছিল, এক বেডে আমি আর এক বেডে আমার ফ্রেন্ড, ওই বেডের পরে হচ্ছে দরজা। আমি উঠে দরজার দিকে তাকায় দেখছি যে দরজাটা তখনও খুলতেছে, মানে কেউ ঠেলা দিয়ে আস্তে আস্তে খুলতে থাকে না, এরকম একটা সিচুয়েশন। ওই অবস্থা আমি লাফ দিয়ে আমার ফ্রেন্ডের উপর দিয়ে লাফ দিয়ে আমি দরজাটা খুলে দৌড়ে আমি করিডোরে গেছি। এবং করিডোরে যাওয়ার পর দেখলাম যে পুরো করিডোর খালি, কেউ নাই। এবং কেউ যদি, আমি ফার্স্টে চিন্তা করছি যে আমার অন্যান্য ফ্রেন্ডরা আমাদের ভয় দেখানোর জন্য এটা করছে, বাট ওদের রুমটা আরো 3-4টা বেডরুম পরে, সো যদি দরজাটা খুলেও যদি দৌড় দিলে অ্যাটলিস্ট আওয়াজ হবে আর কি। বাট দেখুন যে এই রুমের মধ্যে মানে করিডোরে কেউ নাই, এবং এই সেম জিনিস আমি শ্যাডো টাইপের এই জিনিস একদম। এবং সেটা তো মানে সাকিব ভাইয়ের সাথে মিলে যাচ্ছে জিনিসটা, একদম চোখের পাশ দিয়ে যাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, এবং এই কালো শ্যাডোর ঘটনা আমরা এর আগেও ভূত ফিল্মে অনেকবার বলছি যে আমরা ইউজুয়ালি তো আমরা কখনো চোখের সামনে তেমন কিছু দেখি নাই, আমরা আওয়াজ পেতেছি বা ফিল করতেছি বা এক ধরনের ফিলিং, বাট অনেকবার আমরা এরকম জিনিস ফেস করছি যখন আমরা ভৌতিক স্টিং বানাই নাই 5-7 বছর আগের কথা। সাকিবরা ওই যে কোথায় জানি, ওই যে জিবরানের ওখানে জিবরান কোথায় করটিয়াতে সাকিব দেখছে, তারপর ইউ রেকর্ডেড সামথিং, তারপর রিয়ার বাসায়। তারপরে আমি খুলনা ডিভিশন একটা জায়গায় গেছিলাম, তখনও ভৌতিক নাম হয় নাই, আমি তখন নিজে ক্যামেরা নিয়ে গিয়ে ইনভেস্টিগেট করতাম, অনেক আগের কথা। ওইখানে আমার ক্যামেরাতে ধরা পড়ছে একটা কালো শ্যাডো, আমার ক্যামেরার সামনে দিয়ে উড়ে চলে গেছে, ওটা এখনো আছে আমার কাছে, ওটা দিয়ে ইনফ্যাক্ট ইন্সপায়ার্ড হয়েছিলাম। এবং জিবরান ভাই আমাকে কিছু দেখাইছেন, তার কাছে এরকম ধরনের কিছু আছে। হ্যাঁ, দেন ওই বাংলাতে যখন গেছিলাম শ্রীপুরে, ওই যে আলিফরা ছিল, তপুরা ছিল, একবারও কালো শ্যাডোর একটা। সো এই কালো শ্যাডোর ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, আমরা অনেকবারই এটা হয়েছে। আরেকবার তো ভয়াবহ ছিল, পিঠে কি অবস্থা, ওটা তো দেখাইছিলাম পিঠে যে খামচে একদম। সো এগুলো তো ইনস্ট্যান্ট হয়েছে, এবার ইনস্ট্যান্ট চলেও গেছে। সো দিস থিংস আর ইন্টারেস্টিং, মানে
আমরা চেষ্টা করতেছি এক্সপ্লেইন করার, আমি বলতেছি না এটা জিন, আমি বলতেছি না এটা ভূত অথবা স্পিরিট, বাট আমি এটা বলবো যে ডেফিনেটলি এরকম একটা কিছু যেটা এখনো পর্যন্ত আমরা ঠিকমতো এক্সপ্লেইন করতে পারিনি, একদম চেষ্টা করতেছি আর কি। সো দিস আর ইন্টারেস্টিং থিংস। আমরা জীবন ভাই একটা ঘটনা শুনতে চাচ্ছিলাম এবং আমরা আবার আমাদের শুনে আমারটা কিছু না, আমার জাস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল সিলেটে। আচ্ছা, আমি একটা রিসেন্টলি একটা সিনেমা শুট করছি, সো ওটা আমার ক্রু এখানে আবার কেউ জানে না। আচ্ছা, আজকে ওরা শুনে জানবে। এটা হচ্ছে আমাদের স্পেশাল সেগমেন্ট, টেলস ফ্রম দ্য পান্নি ফ্যামিলি। নো, এটা অ্যাকচুয়ালি সিলেটে, মানে একটা রিসোর্টে একটা শুট করতে গেছি। সো দ্য ওনার ওয়াজ কাইন্ড এনাফ টু গিভ ইট টু আস। সো রিসোর্টটা একটু পুরনো একটা বাংলো টাইপের, সো ভালো খুব ইয়ে। সো বাংলো আর আরেকটু সামনে আরেকটা বাসা আছে। সো আমরা ওখানে ছিলাম, আমি আর আমার কো ডিরেক্টর, আর এইদিকে মানে মেইন ক্রুরা ছিল বাংলোতে। ওকে, সো সবাই একটু ভয় ভয়, কারণ বিরাট বাংলো পুরনো, সবাই মনে করছে যে কি নো প্রবলেম, ইটস ওয়েল নোন রিসোর্ট। সো হয় কি রাত্রেবেলা আমার শুটিং এ গেলে, মানে আমাদের শুটিং শুরু হতো সকাল 6টায়, শেষ হতো রাত 1:30-2টার দিকে। সো তখন আবার মানে তখন টু টিউন ডাউন তখন অনেক সময় লাগতো, ওই এক্সাইটমেন্ট থেকে কমে আসার সারাদিন শুটিং এর পরে। সো আমি টায়ার্ড হচ্ছে না, বাইরে হাঁটতাম, অনেক বাইরে হাঁটতাম, ফেসবুকিং করতাম, ইয়ে করতাম। সো এরকম 2-3 দিন চলে গেছে আমার, কোনো প্রবলেম নাই। সো বাইরে বিরাট একটা বাগান হাঁটছি আমি। সো হাঁটার পরে হঠাৎ করে মানে আই গেট আ ফিলিং দ্যাট মানে কেউ, someone is watching me. So, so it's my imagination. বেশি চিন্তা করছি, কারণ এত টেন্স ছিলাম শুটিং নিয়ে। সো কয়েকদিন ফার্স্ট ডে হয়েছিল, সেকেন্ড ডে হয়নি, থার্ড ডে। তো আমি মানে ইমাজিনেশন। সো আমি হেঁটে ঘাসে হাঁটছি। সো হঠাৎ করে মনে হয় যে somebody just crossed ইহার করে, যে ছায়ার মতো হয় না, পিছন দিয়ে। সো চমকাইনি, মানে তারপরেও মানে যা কিছু হচ্ছে আই এম থিঙ্কিং ইটস মাই ইমাজিনেশন, প্রেশারের জন্য। যখন ফোর্থ নাইট এরকম যাচ্ছি, 2 ঘন্টা করে রাতে ঘুমাচ্ছি। সো নো প্রবলেম, পিছন দিয়ে গেল। সো আই ডিডন্ট নোটিস, ঠিক আছে কিছু না। তারপর হঠাৎ আমি ওয়ালের পাশ দিয়ে হাঁটছি। সো ওয়ালে যদি পাশ দিয়ে যায়, সো দের ইজ অ্যাবাউট কত 1-2 ফিট ডিফারেন্স। হঠাৎ মনে হলো যে আমি হাতে বাম দিকে তাকিয়েছিলাম, ঘাসের দিকে তাকিয়ে হঠাৎ দেখলাম, মানে হঠাৎ ফিল হলো যে আমার ডান পাশে দিকে ক্রস করলো। আচ্ছা, ইটস নট পসিবল। সো ইটস লং করিডোর। মানে আমি চমকায় ঘুরে তাকালাম, দেখলাম there's nothing there. সো যেহেতু পিছনেই আছে, why not check it out? সো হাঁটতে 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 হাঁটতে, আর ওদের মেইন ডাইনিং রুম একটা, তারপর একটা ডোর, তারপর ওটার বারান্দা একটা সিটিং এরিয়া, ওটা পিছে। ওখানে কেউ যে রাত্রে বসে না, বিকজ একটু বেশি দূরে ওটা। আচ্ছা, যে দেখলাম ডাইনিং হল অলমোস্ট লক করা, দেখি যে খোলা। সো ঢুকলাম, হিউজ ডাইনিং হল, এল শেপ করা, এদিকে সিটিং এরিয়া, ওদিকে ঠিক আছে, নাথিং নিউ। তখন ঢোকার পরপরই আমার আনইজি লাগা শুরু হলো। সো আই থট দ্যাট কি হবে, যে তারপর আমি দেখলাম যে মানে তারপর আই ফট মাই ওয়ে থ্রু, যে আমি ওই সিটিং এরিয়াতে বাগান টাইপের ওখানে যে মানে আই জাস্ট ওয়েন্ট আউট, ওখানে যে যদি কিছু থাকে তো ওদিক দিয়ে, মানে আই ফেল্ট সামথিং ওয়াজ দেয়ার। সো বের হয়ে ওখানে দেখলাম কিছু নাই, দেন আই স্টার্ট ফিলিং ইজি অ্যাগেন। প্রবলেম হলো যে যখন আমি ফেরত আসছি, দরজাটা বন্ধ করা। দরজা খুলতে যে আমার একটু বেশ আনইজি লাগছে। সো যে মানে আমার ওদিক দিয়ে ফেরত যেতে হবে। সো আই ডোন্ট নো হোয়াট টু ডু। সো যে আমি বারান্দায় বসে গেলাম, ফিলিং পাস, তারপর ইনশাল্লাহ। তারপর কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই। মনে হলো দরজাটা, কাঠের দরজা পুরনো, কেউ ভেতর থেকে প্রেসার দিচ্ছে, মানে লিটারালি প্রেসার দিয়ে দরজাটা পুরো মনে হয় মানে পুরো কার্ভ করে ফেলে না, একদম দরজায় চাপ দিলে যেরকম হবে এরকম পাতা ফেলছে এরকম। আচ্ছা, আমি গট স্কেয়ার্ড যে কিছু মানে দিস ইজ নট রিয়েল, যে পুরো মনে হচ্ছে মানে পুরো আওয়াজ শুনছি ক্যাট 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 করে। তখন আমার সিরিয়াস অবস্থা। তো তখন আমার বলে উঠেছিল যে কিছু হলে আয়াতুল কুরসি
পড়তে থাকবা কন্টিনিউস। মানে আমি তখন দৌড়াই যে কোন রকমের লাইট অন করলাম বারান্দা, অন করে বসে সাইকেল বসে পড়া শুরু করলাম কন্টিনিউস হচ্ছি। তো মানে নাথিং ইজ হ্যাপনিং। চুপ করে বসে থাকলাম, কিছু করার নেই। এখন আমি ঘুরে যেতে পারছি না, কারণ ওটা ঠিক তার পিছে হচ্ছে একদম শার্প ফল একটা, এটা একটু একটা টিলার উপরে। সো আমি যেতে পারছি না। সো এখন আই এম জাস্ট সিটিং দেয়ার। মানে কেউ দরজা দিয়ে মনে হয় একদম মানে বেঁকিয়ে ফেলছে, একদম কাঠের দরজা। আই ডোন্ট নো হাউ ইটস পসিবল, বাট এরকম অবস্থা। সো এখন আমি জানি না কি করবো। সো আই জাস্ট স্যাট দেয়ার। আস্তে 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 দেখলাম যে থামলো। থামার পরে তো এখন there is nothing I can do. I have to go through that place. Close your eyes. চোখ বন্ধ করলাম, দরজাটা খুললাম, জাস্ট ধাক্কা দিয়ে খুলে ran off. বের হয়ে চলে আমি কোনো কিছু দেখিনি। কি হয়েছে না হয়েছে কিছু দেখেন নাই? না। পরের দিন সকালে আবার এটা আমার ক্রু যায় না, কারণ আমার ক্রু অন্য বিল্ডিং এ ঘুমায়, আমি আর আমার কো-ডিরেক্টরের দিকে। সো আমি ওকে বলিনি, বিকজ উনি একজন নিয়ে আসবো ওনাকে। আমরা যখন ভৌতিস্ট যাই টিমে, ও মাইক্রোবাসে বসে থাকে, কোরআন শরীফ খুলে ওয়াকিটাকে নিয়ে আমরা ওকে এরকম বলতে থাকে। আচ্ছা। সো ও অন্য রুমে, পাশের রুমে। সো আমি সোজা চলে আসলাম। আমার দ্য মেইন অ্যাক্টর অফ মাই ফিল্ম ওয়াজ অলসো স্লিপিং ইন মাই রুম। সো ওকে দেখেছি ঘুমাচ্ছে, ঠিক আছে, ছেলে। এখন আমি অত অ্যাডভান্স ফিনিশ আগে। সো আমি যে ঘুমিয়ে গেলাম, মানে ঘুমিয়ে বসলাম, দেখলাম কল আসলো, আমাদের 6টার সময় কল ছিল। সো এসে নক খুলে চলে আসলো। সো হোয়াট ইট ওয়াজ, নেক্সট মর্নিং যাওয়ার আগে আমি ওই জাস্ট বারান্দায় গেলাম, দেখি ডোর ইজ নট বেন্ট, সব ঠিক আছে। বাট ওয়ান থিং আই ফাউন্ড ওয়াজ, যখন পুশ করে তখন তো দেয়ার হ্যাজ টু বি সাম সর্ট অফ স্ট্রেস মার্ক ইয়েতে। ডেফিনেটলি স্ট্রেস মার্ক ছিল না, কিন্তু পুরা নিচে মানে গুড়া কাঠের গুড়া, যখন মানে কয়েকটা পিস পড়া, মানে কোনা থেকে এখান থেকে। সো আমার কাছে এটা পূর্ণ বসে, বাট আই সো তারপর আর কিছু বলিনি। আর নেক্সট নাইট আই ডিডন্ট গো আউট। মানে সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে কোনো জায়গায় যাওয়ার ছিল না ওই সময়, এবং মানে হুট করে কিছু একটা করে ফেলবে এরকম ধরনের কোনো ইয়ে ছিল না। জীবনের এই কাহিনী আমি জানি না কতটুকু বোধগম্য ভাবে সে বলতে পারছে, কারণ আমি নিজেই এটা শুনতে শুনতে অনেকবার হারাই গেছি। আচ্ছা, বেসিক স্টোরিটা হচ্ছে সে একটা জায়গায় আটকে গেছিল, যেখানে দরজা অ্যাপারেন্টলি বাইরে থেকে একটা আউটসাইড ফোর্স এসে ধাক্কা দিয়েছে আর দরজাটা কার্ভ করছে। সো এরকম স্টোরি যখন আমাদেরকে অন্যরা বলে, আমরা ইউজুয়ালি বিশ্বাস করি না। রাইট। সো জীবনের ক্ষেত্রে সেম। না, আমি বলছি কেন এটা এখন, মানে ও এটা হতেই পারে, আমি বিশ্বাস করছি না ইন দ্য সেন্স এটা হতেও পারে, না হতে পারে। আমরা সবার স্টোরি যেভাবে দেখি, আমাদের নিজের যখন একা কোনো ঘটনা ঘটে ওটা ওভাবে দেখি। সো জীবনের সাথে যখন আমাকে বলছো, তখন বলছিস যেটা হতেই পারে, তুই নিজে বলছিস যে 4 দিন তুই ঘুমাসনি। বিকজ ইফ ইউ শুট টিল 1 and then you walk till 2 ঘন্টা হাঁটাহাঁটি করো, তারপর উঠতে হবে 6টায়, বিকজ ইউ স্টার্ট শুটিং ফ্রম 7:38। ব্রেনের উপর অনেক, হ্যাঁ, সো ব্রেনে অনেক প্রেশার থাকে। সো এমন হতেই পারে সে ঘুমিয়ে গেছে উইদাউট ইভেন রিয়েলাইজ। আমার যেটা সিঙ্গাপুরে যে ইনসিডেন্ট হয়েছে, আর আমি প্রবাবলি ঘুমিয়ে গেছিলাম, ঘুমের মধ্যে হয়তো কিছু একটা দেখছি, পরে মনে হচ্ছে রিয়েল। মানে ওটা কি আসলে এটা হচ্ছে না ওইটা হচ্ছে, আই ডোন্ট নো। সো জীবনের কেসও আমাদের ফিলিং হচ্ছে যে ইট কুড বি যে সে 4 দিন ধরে যেহেতু ঘুমায় নেই, এখন হয়তো ইমাজিন সামথিং। কারণ আই পার্সোনালি ভারতীয় সবকিছু আমি খুব সিরিয়াসলি দেখি। সো আমরা 3 জন একসাথে কখনো দেখিনি যে এরকম দরজা চাপ দিয়ে হয়েছে। সো রাইট নাও আমি একটু স্কেপটিক্যাল আছি আর কি। বাট আমার সেম জীবন মিথ্যা কথা বলছে, ওটা একদম বলতেছি না। সময় কালকে স্ট্যাটাস দিচ্ছে যে অফ টু নিউ কেস ইন কোথায় জানি, আমি হয়তো দেখছি গ্যান্ডারিয়া লিখি নাই। ও আচ্ছা, সরি। যাই হোক, ওকে, এই স্টোরিটা এটা আমাদের লাস্ট উইক। আমি আই ওয়াজ টোটালি এগেইনস্ট ইট, বিকজ সুমন ভাই হ্যাড সার্জারি 10 days ago. ওকে, 10 days ও না, 10 days হবে, 10 days ago he had surgery. So আমি ঠিক মতো বসতেও পারি না। যেমন আজকে আমি আমার গাড়ি ড্রাইভ করে এসেছি, বিকজ হি ক্যান ড্রাইভ। আমি সময় বসতে শুনতে এখানে যাওয়ার প্রশ্নই উঠে না। সুমন ভাই ওয়াজ গেটিং বোর্ড আউট অফ হিজ স্কাল। আচ্ছা, বসে আছে না, মানে বাসায় বসে থাকার কোনো কাজ নাই। আর তাছাড়া আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে এই স্টোরিটা শুরু হয়েছে অনেক আগে, মানে
আমাদের একজন এসে বলছিল যে তাদের পুরান ঢাকায় থাকে, গ্যান্ড্রিয়ার কাছেই একটা বাসায় থাকে। সো বাসাটাতে সমস্যা আছে, অনেকদিন ধরেই নাকি সমস্যা আছে, এবং ইনফ্যাক্ট 71 এখানে ডাকাতিও হয়েছিল, অনেক জিনিসপত্র ছিল এগুলো চুরি হয়েছে, মানুষজন ইনজুর্ড হয়েছে, মানে অনেক কাহিনী নাকি আছে আর কি। ওদের সাম জমিদার ফ্যামিলি তারা। আচ্ছা, এনিওয়েজ, সো ওদের আমরা যে স্টোরিটা শুনছিলাম সেটা হচ্ছে যে ওই বাসায়, মানে বাসার স্পেসিফিক কোন রুম না, মানে পুরো বাসাটাতেই নাকি সমস্যা, এবং দেয়ালে মাঝে মধ্যে নাকি রাত্রেবেলা নাকি ঘুমটুম ভেঙে গেলে দেয়ালে নাকি ফেস দেখে, এবং ব্লাডি একটা ফেস, মানে একটা দেয়ালের মধ্যে একটা মুখ দেখা যায় এবং দেয়াল থেকে নাকি ব্লাড বের হয়, অনেক সময় নাকি এরকম হয়েছে। তা এখন কথা হচ্ছে এগুলো তো আমরা শুনি অনেক সময়, অনেক কিছুই বাদ দিই, বাট যে বলছে সে আমাদের পরিচিত, সাম কাইন্ড অফ পরিচিত আর কি। সো অকারণে বলার কোনো কারণ খামাখা, এই গল্প অনেকদিন আগে শুনছি আর কি, তখনও মানে ভৌতিস নামটা দেওয়া হয় নাই সায়ের কথা। সো তারপরে যখন আমরা ভৌতিস টিম করি, আমরা যাওয়ার প্ল্যান করছিলাম, বাট মানে বাসার মালিক যে মানে মেইন যারা, মানে উনারা টোটালি মানে ডেড এগেইনস্ট ইট আর কি, মানে এইসব জিনিসপত্র তার বাইরে বলেও না, এবং আমরা কথা বলতে গেছি, কথা বলে না, হাসি উড়ে দিচ্ছে, না এগুলো কিছু না এই টাইপের। বাট মানে ওরা এটাও বলে না যখন এটা সামথিং রং। আবার আমরাও ক্যামেরা নিয়ে, মানে কিছু ফ্যামিলি থাকে না খুব প্রাইভেট, একদম একটা পুরনো ফ্যামিলি, সো দে লাইক না এখানে। সো আমরা অ্যাকচুয়ালি নামটা কিছু বলছি না, মানে সো আমরা অনেকবার চান্স খুঁজছি, যেতে পারিনি। বাট দেন এগেন সামহাও মানে এই যে অসুস্থ শরীর নিয়ে এই অবস্থায় যাওয়ার কারণটা হচ্ছে যে ওই প্যারেন্টস এখন দেশে নেই আর কি। আচ্ছা, আমি তারপরে মনে হয় যে একটু লেট করা উচিত। আমি বুঝলাম যে এরকম হতে পারে যে বাড়িটা ভেঙে ফেলছে বা এরকম কিছু একটা, তাহলে হয়তো যাওয়া যেত। তারপরেও মানে যাওয়াটা মেনলি হচ্ছে সুমন ভাই ওয়াজ গোয়িং আউট অফ দিস কাল, কারণ এডিটিং করতেছে, আমি বসে থাকতে হবে, উনি বসতে পারে না। আজকে যেমন এখানে বসে আছে অনেক কষ্টে, সো উনি বসতে পারে না, সো হি ক্যান ডু দ্য এডিটিং, ক্যান ডু এনিথিং, সেগুলো সব আমি করতেছি, জীবন করতেছে। আচ্ছা, হি ওয়াজ লাইক চলেন মাছ গেট করি। হ্যাঁ, না এটলিস্ট আমার দাঁড়িয়ে থাকতে সমস্যা নেই, আমার স্পাইনের ঠিক নিচে একটা সার্জারি হয়েছে। আচ্ছা, সো আমার জন্য ওই কাত হয়ে বসে আছি এই জন্য, সো একটু প্রবলেম। এনিওয়েজ, মানে হ্যাঁ, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি অনেক বোর্ড, মানে বাসায় বসে থাকতে থাকতে। সো এনিওয়েজ, যেটা হয়েছে যে আমরা ওখানে যাওয়ার পরে, সো আমরা তিনজন তো ছিলামই, এবং আমরা ঠিক ওইভাবেও, মানে আমাদের প্ল্যানটা ওইটা না যে আমরা এখানে গিয়ে আমরা ওই ক্যামেরা সেট করব, ভিডিও করবো, জাস্ট একটা এক্সপিরিয়েন্স, মানে জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে আদৌ কি কিছু ব্যাপার আছে কিনা। বিকজ আমাদের ক্যামেরা সেট করতে গেলে আমাদের আবার আরেকজনকে নিয়ে যেতে হয়, এবং অনেক ফর্মালিটিস লাগে, এবং অনেক খাটাখাটনি করতে হয়, এবং আমার ফিজিক্যাল অবস্থা এখন ওরকম না যে আমরা ফুল ফ্লেজের একটা ক্লাস আছে না। আমরা তিনজন যাওয়া মানে হচ্ছে ওর তিনজন ফ্রেন্ড থাকতে আসছে, আর ক্যামেরা নিয়ে যাওয়া মানে হচ্ছে পুরো বাসার চাকর বাকর একদম মাথায় তুলবে আর কি, যে আরে স্যার ওর তো সে রেকর্ড করে গেছে, নাটক হচ্ছে এখানে, তখনই কেন হবে, তখন একটা ঝামেলা হয়ে যাবে। সো আমরা পুরো না জানিয়ে যাওয়া আর কি জিনিসটা অনেকটা। সো এনিওয়েজ, তো আমরা ওখানে ছিলাম, তো আমরা সব রুমেই মোটামুটি ঘুরছি ওইটাই, এবং বাসাটা খুবই ইন্টারেস্টিং, একতলা একটা বাসা, বাসার দোতলা একটা চিলেকোঠা টাইপের একটা রুম আছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সিঁড়িটা, মানে বেশ ভয়ঙ্কর, চিপা একটা ছোট একটা গোল ঘুরানো সিঁড়ি টাইপের থাকে না, সেরকম পুরান ঢাকায় অনেক আছে এরকম, এবং খুবই স্পুকি, মানে বাসাটা বাইরে থেকে দেখে অতটা বোঝা যায় না, ভিতরটা বেশ স্পুকি, এবং সিলিং অনেক উঁচু উঁচু, মানে অনেক আগের একটা বাসা দেখতে বোঝা যায়। একটু রেনোভেশন হয়েছে বাইরের দিকে, আর ভিতরের দিকটা ওরকমই। এনিওয়েজ, সো আমরা এখানে আছি অনেকক্ষণ ধরেই, অনেক রুমে থাকলাম এটি। আমাদের জন্য একটা গেস্ট রুম, যে রুমে আমরা থাকার কথা, ওই রুমে আমরা আছি, এবং ছেলেটাও ছিল বিশেষ। তারপরে আমরা গল্প করতেছি, হঠাৎ করে ওই ছাদ থেকে আওয়াজ আসতেছে, বাট এই আওয়াজটা এটা খুব কমন, এটা যে মার্বেল খেলার মতন একটা আওয়াজ হয়। এটা অনেকে বলে যে এটা ওই পানির পাইপের লাইনে কোনো সমস্যা হলে বা কোন রকম ইয়ে হলে এরকম একটা আওয়াজ হয়। সেই আওয়াজটাতে আমরা পরিচিত অনেক আগে থেকেই, সে টুক 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 এই টাইপের দু একটা আওয়াজ হচ্ছে, ওটা আমরা অতটা পাত্তা দিচ্ছি না, এটা কোনো ব্যাপার না। বাট ইন্টারেস্টিং ঘটনা শুরু হয়েছে আরো পরে, যখন হঠাৎ করে মনে হলো যে কেউ যেন হাঁটতেছে রুমের মধ্যে, মানে কোন একটা জায়গায় মানে হাঁটার শব্দ পাচ্ছি আর কি। সো আমি তখন বললাম যে বাসা থেকে এই মুহূর্তে আর কি আছে, বলে যে না, একটা কাজের লোক আছে, একটা কাজের লোকই থাকে, আরেকটা কাজের লোক ছুটারে মানে আয়সা কাজ করে দিয়ে চলে যায়, সে রাতে থাকে না, রাতে একজনই থাকে। সো আমরা বললাম যে ঠিক আছে, চলো সার্ভেন্ট কোয়ার্টার কোথায় বা কি। সার্ভেন্ট কোয়ার্টার ঠিক না, ও হচ্ছে কিচেনের পাশেই একটা জায়গায় ঘুমায় আর কি, বিছানা করে মাটি। সো আমরা ওখানে গিয়ে দেখুন যে না, সে ঘুমাচ্ছে, যে আচ্ছা ঠিক আছে, আমরা হাঁটার আওয়াজ পাইছি, এটা কি পাশের বাসা থেকে আসতেছে নাকি, মানে
আর জায়গাটা তো বেশ ঘিঞ্জি একটা জায়গার মধ্যে, মানে বাসাটা এরকম একটা জায়গায় গাড়িটা বাইরে একটা রাস্তায় একটা জায়গায় রেখে হেঁটে ঢুকতে হয় গলির মধ্যে, গাড়ি ঢুকে না এখানে। সো আলটিমেটলি আমাদের যেটা হয়েছে যে আমরা ড্রাইভার নিয়ে গেছিলাম, তো গাড়ি আমরা পাঠাই দিছি মানে অন্য জায়গায়, পরে আমরা কল দিলে আবার গাড়ি আসবে আর কি, ওই জায়গাটা গাড়ি রাখাও যায় না ঠিক মতো, এরকম একটা জায়গা। সো এই কথাটা বললাম এই কারণে, আশেপাশে অ্যাকচুয়ালি গাড়ির আওয়াজটা অজু নাই। সো আওয়াজ শুনে আমাদের মনে হচ্ছিল যে হয়তো আশেপাশে থেকে কেউ হাঁটতেছে রাত্রেবেলা, এমনি একটু নিউট্রন টাইপের, তো আওয়াজ আসতেছে এই করতে করতে তারপরে একটা সময় মনে হলো যে এটা জাস্ট ফিলিং। মানে এইবার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা যেখানে যাই জিব্রান ফার্স্টে ট্রিগার করে, ওরে আমরা রেডার ডাকি, হ্যাঁ, বাট জিব্রান এবার পুরো নর্মাল, ও বলতেছে যে আমি তো তেমন কিছু বুঝতেছি না, মানে অথচ আমার যেটা হইতেছে যে আমার খুব খারাপ লাগা শুরু করছে, মানে আই ফেল মানে প্রিটি ব্যাড। মানে ইনফ্যাক্ট একটা সময় সাকিব আমার বলতেছে শুনবে আপনি কি সুস্থ আছেন নাকি, আমি বললাম যে আমি সুস্থ, আমার অসুবিধা নেই। বলছেন আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব আপসেট অথবা কি হয়েছে, মানে কিছু হয়েছে কিনা। আমি বলছি যে না আই এম ফাইন, অসুবিধা নেই। বাট আমার কিন্তু ভিতরে ভিতরে বেশ মানে আমার খালি মনে হচ্ছে যে চলে যাও, মানে কেউ আমার বলতেছে যে চলে যাও, এখানে থাকার দরকার নেই। অথচ কোন রকম রিজন নেই। এই যে টুকটুক আওয়াজ এইগুলা এভরিডে এভরি নাইট আমরা ফেস করছি একটা সময়, এইগুলা আমাদের গায়ে লাগে না, বাট আমার একটু অস্বস্তি লাগতেছিল আর কি। এটা জিব্রানও নোটিস করছে, শাকিবও নোটিস করছে। আমরা এরকম একটা সিচুয়েশনে হঠাৎ করে আমি বললাম যে আমরা একটা কাজ করি, ছাদে যাই, যেহেতু হাঁটার আসতে হয়তো ছাদে কেউ হাঁটতেছে এরকম মনে হচ্ছে আর কি। আর অনেক আগে আমি একবার একটা বাসায় ছিলাম রাত্রেবেলা, যেই বাসায় এরকম পুরো মনে হচ্ছিল যে ছাদে কেউ হাঁটছে, এবং ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই, একতলা একটা বাসা ছিল, বাইরে দিয়ে ইট এরকম বের হয়ে থাকে না কনস্ট্রাকশন, ওইটা বেয়ে বেয়ে উপরে উঠতে হয়, উপরে উঠে দেখছি যে ছাদে কেউ নাই। তো আমার কাছে একটু সিমিলার লাগছে ব্যাপারটা, মানে হাঁটার আওয়াজটা। তো তখন আমরা ছাদে গেছি, এবং ছাদে যখন উঠতেছি সিঁড়িটা আসলেও স্কেয়ারি, মানে সিঁড়িটা মানে চিপা একটা সিঁড়ি, এবং আসলেও স্কেয়ারি, মানে ওই মানে মুভি বানানো যাবে, হরর মুভি, মানে সিঁড়িটা একদম দেখলেই মনে হয় যে হরর মুভি একটা সেট, একদম মনে হয় যে একটা সেট রেডি। সো সিঁড়িতে ঘুরে ঘুরে উঠতেছে, তো একটা হাফ ওয়েতে যাওয়ার পরে আমার খালি মনে হচ্ছে উপরে যাওয়াটা ঠিক না, আমার এরকম লাগতেছে। আমি তখন প্রথমবারের মতন আমি ওদের সবাই থামাইছি, আমার যে থামো, আচ্ছা দাঁড়াও বলে, আমি বলছি সবাই স্কুটার একটু পড়ে নাও। আমি কিন্তু একটা সোয়েটার পরে নিছি, বিকজ আমার ফ্রেন্ডলি স্পিকিং আমার ভয় লাগছিল। আর আরো ব্যাপার আমি এগুলো পরে এক্সপ্লেনেশন নিছি, যেমন কয়েকদিন আগে সার্জারি হয়েছে, পোস্ট অপারেটিভ একটা মেন্টাল স্টেট যায়, ডিপ্রেশন যায়, যে হয়তোবা এইসব কারণে আমি একটু ডিসওরিয়েন্টেড, আমার একটু এরকম লাগছে। বাট আমরা ছাদে উঠছি, ছাদে ওঠার পরে কিচ্ছু নাই, মানে এবং ছাদটা বিশাল বড় একটা ছাদ, একটা চিলে কোঠা টাইপের একটা ছোট্ট একটা রুম, ওই রুমের পরেই হচ্ছে দরজা দিয়ে ছাদে, মানে সিঁড়ি দিয়ে উঠলে একটা রুম, ওই রুম দিয়ে ছাদে বের হয়। আচ্ছা, এবং বড় একটা পানির ট্যাঙ্ক রাখা ওখানে। সো এটাই অবস্থা। সো আমরা ছাদের যেদিক দিয়ে উঠছে হচ্ছে একটা কোনা, একটা কর্নারে, ওই দিক দিয়ে আমরা উঠছি। ওঠার পর আমরা ওখানে দাঁড়াইছি, হঠাৎ করে জীবন বলছে যে সবাই ওই পানির ট্যাঙ্কির ওইখানে কি কিছু দেখতেছেন নাকি? তো ওখানে লাইট টাইট সেরকম নাই, ওখানে তো সোডিয়াম আলো টালো নাই। আমারও মনে হচ্ছে একটা শ্যাডো টাইপের একটা কিছু দেখতেছি। আমি তো আর ওইভাবে দৌড়াইতে পারি না, আমি ফিজিক্যালি, বাট যেটা করছে যে সাকিব দৌড় দিচ্ছে, জিব্রান দৌড় দিচ্ছে, আমি হাইটে গেছি। কিন্তু যাওয়ার পরে দেখলাম যে আমরা এখানে কিছু নাই, মানে কোনো কিছুই না, মানে এভরিথিং ইজ নর্মাল। আর আমাদের সাথে সজল এনিওয়েজ আমি আচ্ছা এনিওয়েজ নামটা যদি কেউ শুনে থাকে শুনছে, না আসলে শুনে নাম বলার কথা না। এনিওয়েজ আমাদের সাথে যে ছিল সে এগুলোতে মোটামুটি একটু অভ্যস্ত আর কি, সে ভয় পাইছে ঠিক অভ্যস্ত। সে বললো যে সে আমাদের সাথে আছে, সে বললো যে না এটা কোনো ব্যাপার না, এরকম আওয়াজ আমরা শুনি। আমি তখন বললাম যে না তুমি সত্যি করে বলো, তুমি কি হাঁটার আওয়াজ শুনছো নাকি? এখানে আমি শুনতেছি, ওর সবাই বলতেছে যে আমরা হাঁটার আওয়াজ শুনছি, বাট এটা এই ছাদে না, এই ছাদে হইতে পারে না, এই ছাদে কেউ নাই। এরকম একটা সিচুয়েশন। আমরা বলছি আচ্ছা ঠিক আছে ফাইন, কিন্তু এই মানে কি বলবো যে আশেপাশে আওয়াজ হইতেছে, এটা আমরা ঠিক ধরতে পারতেছি না কি বাসায় হইতেছে নাকি বাসার বাইরে হইতেছে, বিকজ ওইখানকার বাসাগুলো খুব ঘিঞ্জি, মানে খুব ক্লোজ, কিন্তু একটার বাসা থেকে আরেকটা বাসা দেখা যায় এই টাইপের অবস্থা, পাশাপাশি। হ্যাঁ, সো মনে হলো যে টুকটাক জিনিসপত্র নাড়ানোর আওয়াজ এই টাইপের হইতেছে, বাট আমরা তখন বলছি যে না এটা পাশের বাসা, বিকজ পাশের বাসায় তখনও আলো জ্বলছে, মানে ওরা জাগা, সো এখান থেকে আওয়াজ আসতেছে, এভরিথিং ইজ ফাইন, কোনো অসুবিধা নেই বলে টলে আমরা নিচে নামছি। নিচে নামার সাথে সাথে মানে সামনে ছিল হচ্ছে আমাদের ওই ফ্রেন্ডটা ধুইতে একটা এরকম করে একটা কেমন যেন একটা করছে। আমার মনে কি হয়েছে, আমাদের ওই কিচেনের হচ্ছে কাজের ছেলেটা ঘুমাচ্ছে, কাজের ছেলেও না অ্যাকচুয়ালি বয়স্ক একজন, উনি ঘুমাইতেছে,
তার পাশে হচ্ছে গিয়ে ওই ডাইনিং রুম, ডাইনিং টেবিল। অ্যাকর্ডিং টু হিম, এটা আমরা নোটিস করিনি অ্যাকচুয়ালি এইভাবে, অ্যাকর্ডিং টু হিম যে ওই চায়ের কাপ টাপ কিছু জিনিসপত্র ছিল ওইগুলো টেবিলের উপর ছিল এই সোজা করে রাখা, মানে নর্মাল ভাবে মানে ইয়ে রাখা, ওই যে কাপ টাপ ধুয়ে রাখে না, উল্টা করে রাখে, এরকম কয়েকটা চায়ের কাপ টাপ ছিল, বাট বলতেছে যে চায়ের কাপ গুলো উল্টা করে রাখা ছিল, এটা সোজা হলো কেমন। এখন কথা হয়েছে কি, এটা আমরা দেখি নাই, এখন এটা সে চাপাও মারতে পারে, সেটা বিলিভ করতে পারতেছে না। আমি বললাম যে তুমি শিওর এটা এরকম ছিল? বলে যে হ্যাঁ। বাট দেন এগেন আমরা যখন আওয়াজ টাওয়াজ পাইছি তখন কিন্তু আমরা এই টাইপের আওয়াজ টাওয়াজই পাইছি। সো এইটা নিয়ে আমরা তখন মিললো আবার। আপনি একটা জিনিস মিস করে গেছেন, ছাদে উঠে তো আমরা প্রথমে যে ঘোরাঘুরি করলাম সে তবে যে বিড়ালের কথাটা মনে আছে? হ্যাঁ, না বিড়ালটা আসতেছি, বিড়ালটা তো সেকেন্ড টাইম। আচ্ছা, এনিওয়েজ এরকম এই সিচুয়েশন গুলো হইতেছে যে নিচে, এবং আমার কিন্তু তখন খারাপ লাগা শুরু করছে, মানে আমি তখন অ্যাকচুয়ালি আই ওয়াজ ফিলিং সিক। কারণ আমি তখন মনে করতেছি যে আমার অ্যাকচুয়ালি এই যে এই পুরান থেকে যে আসছি, রাস্তা অনেক বাম্পি ছিল, জ্যাম ট্যাম ছিল, মানে আমার অ্যাকচুয়ালি একভাবে আমি বসে থাকতে পারি না, আমার ওই পিছনের স্পাইনে খুব ব্যথা করে আর কি, আমার ঘুরে বসতে হয় আর কি। সো আমি ভাবতেছি যে আমি এই জার্নিটা যে করছি এটা করা উচিত হয় নাই, আমার শরীর খারাপ লাগতেছে, আমার আবার একটু বমি বমি লাগতেছে, আমার একটু খারাপ লাগতেছে। তো আমরা কথা বলতে, মানে আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু সি সাম ফেসেস অন দ্য ওয়াল অর সামথিং লাইক দ্যাট, মানে আওয়াজের জন্য আমরা অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড না আর কি, যে এই হবে এরকম হইতে। তো হঠাৎ করে ছাদে মতো এই টাইপের আওয়াজ আছে, তখন আর দেরি না, তখন আমিও দৌড় দিছি, আমরা সিঁড়ি দিয়ে লাফাইতে লাফাইতে পার্টি যে না এখন কিছু হচ্ছে, এটা আসলে ছাদ থেকে হয়েছে মনে হয়েছে। আচ্ছা, আমরা ছাদে গেছি, ছাদে যাওয়ার সাথে সাথে মানে আমরা স্পষ্ট দেখতেছি যে দূরে একটা বিড়াল দাঁড়ায় আছে, এবং না কালো বিড়াল না, ওরকম কিছু না, নর্মাল একটা বিড়াল, আলতে বোঝা যাচ্ছে না বিড়ালের সাদা কালো টাইপের, মানে এই যে ওরকম একটা কিছু হবে, অন্ধকারে এভাবে বোঝা যাচ্ছে না। বিড়ালটা দেখেই আমরা তখন বললাম যে এটা একটা বিড়াল। তো এইটি, বাট আমার সবসময়ই মনে হচ্ছে যে সামথিং ইজ রং, মানে খুব খারাপ লাগতেছে, ওরা আগাইতেছে আমি আগাইতেছি না। তখন যার বাসায় গেছি, ওই ছেলেটা নাম বলবো না, সে আগাইতেছে, সে যে বিড়ালকে এদিকে এইদিকে এরকম করছে, এই হাবি জাবি, আর জীবন কি জানি কি জানি জীবন বলছিল তখন এরকম একটা সিচুয়েশন হইতেছে, আমরা সামনে যেতেছি, বিড়ালটা জাস্ট একটু পিছনে গেছে, মানে রেলিং এর দিকে গেছে আর কি, ওই জায়গাটা অন্ধকার। সো ওইখানে গেছে, আমরা সাথে সাথে সামনে গেছি, এবং সামনে গিয়ে ট্রাস্ট মি ওখানে কোনো বিড়াল নাই। এবং আমি বললাম যে বিড়ালটা কোথায় গেল, লাভ দিয়ে কোথায় যাবে, লাভ দিয়ে যদি নিচে পড়ে, এর ঠিক পিছনের যে জায়গাটা ওটা হচ্ছে একতলা একটা ওই টিন শেড টাইপের একটা জায়গা, লাভ দিলে ওইখানে একটা আওয়াজ পাবো বা কিছু একটা, এবং ওখান থেকে লাভ দিয়ে কোথায় পড়বে, মানে এইটা দেখে বললাম যে আচ্ছা বিড়ালটা এখানে নাই। তখন আমি বলতেছি আচ্ছা কি ব্যাপার, আমরা বিড়াল দেখছি না? বলে যে হ্যাঁ আমরা দেখছি। আচ্ছা সবকিছু ঠিকঠাক। এই করতে করতে হঠাৎ করে মানে উইয়ার্ড বিড়ালের কান্নার একটা আওয়াজ থাকে না, মানুষের মতন কাঁদে, একদম একদম শোনা যায়, এবং গেস হোয়াট, আওয়াজটা আসছে আমাদের পিছন দিক থেকে। আমরা সবাই তখন যে লাভটা দিচ্ছি, মানে আওয়াজটা আসছে পিছন দিক থেকে, এবং আমরা চমকে উঠছে, তারপর মানুষের মতো তো মানে এবং আমরা ঘুরছি, এবং আমরা উঠছি চিলে কোঠার ওই দিক দিয়ে, রাইট? সো এইটা হচ্ছে ছাদের এক কর্নারে, আর আমরা অপোজিট সাইডে ছিলাম, ওইখানে আমরা বিড়াল দেখছি, রাইট? ওইখানে আমরা চলে আসছি, আসার পর দেখি যে চিলে কোঠার ঠিক ছাদ আছে, যে ছাদের উপর বিড়ালটা দাঁড়ানো, এবং ওইটা যখন দেখছি তখন আমাদের কাছে মানে আমি বললাম যে আচ্ছা কি ব্যাপার, হোয়াটস গোয়িং অন, এখানে কি জিনিস হচ্ছে, বিড়ালটা ওইখানে গেল কখন, কোন দিক দিয়ে গেল? তোমার ফুল প্যারা খাচ্ছে, জীবনাথন বলছে আই থিংক সামথিং রং, আমেরিকান অ্যাকসেন্ট শুরু হয়ে গেছে, আর আমি তখন মানে জিনিসটা যে টোটালি উদ্ভট এটা বুঝতেছি, বাট আমি তখন অ্যাকসেপ্ট করতেছি না যে এটা মানে সুপার ন্যাচারাল না আর কি, মানে আমি বিড়ালটা কোন দিক দিয়ে গেছে, বিড়াল তো চালু হয়। এবং ঘটনার বেশিক্ষণ নাই, আমরা বিড়াল ওখানে গেছি, বিড়াল লাভ দিয়ে আবার সরে গেছে, এবং সরে এখন কোন দিক দিয়ে গেছে এটা আমরা দেখছি, আমরা ওইখানে গেছি, ওখানে বিড়ালটা নাই। আচ্ছা এটা আমরা মাইনে গেছি, এখান থেকে নিচে সানশেডের পরে ওই বাসার লাভ দিয়ে ওই বাসায় চলে যেতে পারবে, এরকম একটা জিনিস। বাট ওইখানে যখন গেছি তখন আমার সিরিয়াসলি আমার মানে এইটা হচ্ছে আমার একটা ফিলিং, আমি এটা ঠিক বুঝতে পারবো না, এটা আমার এর আগে অনেকবার হয়েছে, অনেক জায়গায় ইনভেস্টিগেশনে আমার ঘাড় ব্যথা ঠিক না, মানে কেমন গরম লাগতে থাকে, একটু আমি ঘামতে থাকি, এবং তখন বলতেছে এই সময় আপনার দেখে অসুস্থ লাগতেছে, আমি আই এম নট ফিলিং ওয়েল, আমার ভালো লাগতেছে না, আমার ওই ওরকম লাগতেছে। এবং ট্রাস্ট মি, আমার তখন ভিতরে মনে হইতেছে যে
কেউ একজন বলতেছে যে এইখান থেকে বের হয়ে যাবে, এখানে আর থাইকো না, অথচ কিছুই কিন্তু হয় নাই। আমরা ওই আমাদের ফ্রেন্ডের ওই ছেলেটার কথা শুনছি যে চায়ের কাপ নাকি সোজা ছিল, একটা বিড়াল 2বার লাফালাফি করছে, ছাদে হাটের আওয়াজ পেয়েছি, যে হাটের আওয়াজটা পাশে বসার হইতে পারে, তেমন কিছু হয়নি। বাট তখন আমার মানে বেশ ইয়ে লাগতেছে আর কি, মানে খারাপ লাগতেছে। এবং ততক্ষণে জিবরান, সাকিব ওরা বুঝছে যে আমি ভালো লাগতেছে না, ফিলিং ওরকম না। আমি তখন বলেছি আমার খারাপ লাগছে, চলো নিচে যাই, আমি বিছানায় একটু বসবো। আমি নিচে এসে বিছানায় জাস্ট বসছি, আমি কিছুক্ষণ বসেছি, আমার মাথাটা তখন ঘুরতেছে, আমার তখন বেশ খারাপ লাগতেছে এবং পুরো মনে হইতেছে যে মানে আশেপাশে ভালো কিছু, মানে খারাপ কিছু আছে, মানে আমার খুব এরকম মনে হইতেছে। এবং মানে আই ওয়াজ ফিলিং থ্রেটেন্ড আর কি, মানে মনে হইতেছে যে কেউ যাও, এখান থেকে যাও। যখন এরকম লাগা শুরু করছে তখন আমি বলছি যে, তখন আমি জিবরানের বলছি যে, জিবরান এর আগে তোমার মনে আছে যে আমরা একবার একটা কেসের কথা বলছি, যে একটা কেস আমার এরকম অবস্থা হয়েছিল, তারপর তোমার তখন জিবরান, সাকিব তারা জানে যে কি হয়েছিল। তখন আমি বলছি আমার ঠিক ওরকম লাগছে, আমার কাছে এটা ভালো লাগতেছে না এবং মনে হচ্ছে খুব খারাপ একটা কিছু হইতেছে। মানে যেই ছেলেটা ছিল সে বলতেছে যে আমরা কিন্তু এরকম টুকটাক আওয়াজ পাই বা এরকম হয়, বাট এটা অনেকদিন ছিল না, আজকে আপনারা আসেন এবং আজকে হইতেছে, এটা তার কাছেও একটু আজব লাগছে। ঠিক তখন আমার মনে হয়েছে যে সামথিং ট্রিগার্ড ইট, কিছু একটা ট্রিগার করছে। আমরা যেখানে আসছি এখানে আমাদের তিনজনের কম্বিনেশন অথবা তিনজনের মধ্যে কোন একজন কিছু একটা ট্রিগার করতেছে, যে খারাপ কিছু যদি এখানে থেকে থাকে এটা হঠাৎ করে বেশ হস্টাইল হয়ে যাচ্ছে। মানে কিভাবে হস্টাইল হইতেছে বুঝতেছি না, বাট মানে নট দ্যাট যে আমাদের অ্যাটাক করতেছে বা আমাদের ইয়ে হইতেছে, আমার তখন এরকম লাগতেছে। এবং আমি এসে খাটের কর্নারে এসে আমি বসছি, বালিশটা সরায় আমি এরকম একটা জায়গায় বসছি, তার পিছনে দেয়াল। আমাদের যে ফ্রেন্ডটা ছোট ভাই, যে সে আমার বলতেছে, হঠাৎ করে বলে, শুনবে আপনি এখানে বসেন না। আমি বললাম যে কেন? বলে যে আপনি ঠিক যেখানে বসছেন এটা ঠিক পিছনে দেয়ালের মধ্যে আমরা ফেস দেখছি, আচ্ছা ঠিক এই রুমের এই জায়গাটা আমরা দেখছি, আপনি এখানে বসেন না, এই জায়গাটা ভালো, মানে আপনি বসেন না আর কি। মানে ও তখন ভয় পাওয়া শুরু করছে। আমি উইঠা বিছানাটার মাথার দিকে ছিলাম, বিছানাটার পায়ের দিকে এসে আমি বসছি, পায়ের দিকে এসে বসছি এবং তখন মানে আমার মানে আই ওয়াজ শেকিং, মানে আমি কাঁপতেছি, অ্যাজ ইফ আমার জ্বর আসছে, এই টাইপের অবস্থা। আমি তখন সাকিবদের বলছি যে আমি মনে হয় এখানে থাকতে পারবো না, আমার বোধহয় উঠতে হবে। বলতে বলতেই আমরা জাস্ট উঠছি, আমি কালো রঙের জিন্স পরা, আমি জাস্ট উঠছি অ্যাজ ইউজুয়ালি যেটা হয় আর কি, যে আমি নেভি ব্লু একটা শার্ট পরেছিলাম আর কালো রঙের জিন্স পরেছিলাম। আমি জাস্ট উঠছি, ওঠার সাথে সাথে ও চিৎকার দিয়ে উঠছে, জিব্রানো সাকিব সবাই, যে আমি বিছানায় যেখানে বসে আছি ওই জায়গাটাতে ব্লাড, মানে ব্লাড, অনেক ব্লাড। ও মাই গড। এবং আমরা বলতেছি যে কি ব্যাপার, ব্লাড কেন? এবং তখন আমরা তাকায়, তখন আমি দেখলাম যে আমার পায়ে ব্লাড, আমার জুতার মধ্যে ব্লাড, আমার জিন্সটা কালো ছিল বোঝা যায় নাই, ব্লাড। আমি তখন বুঝতেছি যে আমার গায়ের মধ্যে ব্লাড, এবং ব্লাডটা কোথা থেকে আসতেছে ফার্স্টে বুঝতে পারতেছি না। হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম যে আই স্টার্ট ব্লিডিং। আমার যেখানে অপারেশন হয়েছে, আমার যে সার্জারিটা হয়েছে এখানে কোনো স্টিচ দেয় নাই, এখানে ভিতরে প্রত্যেকদিন গজ ঢুকে দিতে হয় একটা অ্যান্টিসেপটিক দিয়ে, এবং এটার উপরে একটা ড্রেসিং করতে হয় এভরি নাইট, আমার ঘুমাইতে যাওয়ার আগে ড্রেসিং করতে হয় আর কি। সো উন্ডটা কিন্তু ওপেন, হ্যাঁ উন্ডটা ওপেন। সো ওখান থেকে গল গল করে ব্লাড পড়া শুরু করছে হঠাৎ করে, মানে ফর নো গুড রিজন হঠাৎ করে ব্লাড পড়া শুরু করছে। এবং আমি তখন ঘুরে বলছি যে আচ্ছা দেয়াল থেকে ব্লাড আসতেছে না, বাট বিছানা থেকে আসতেছে, ইন্টারেস্টিং। আমি হাসতেছি যখন, তখন আমি যখন এইগুলো বলতেছি, এবং তখন আমি এখনো জানি না, বাট ওই যেই মুহূর্তে ব্লাড পড়া শুরু হয়েছে ওই মুহূর্তে আমি নর্মাল মানে কি আই স্টার্টেড অ্যাক্টিং অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল। বিকজ সাকিব জিবরানরা ভয়, সবাই প্যানিক করতেছে যে আমার কয়েকদিন আগে সার্জারি হয়েছে এবং আমি এত ব্লিড করতেছি কেন, এবং আমার কাছে তো খুব নর্মাল হচ্ছে, ব্লিডিং তো হইতেই পারে, এটা কোনো ব্যাপার না, সার্জারি হচ্ছে। এবং এইভাবে মানে তখন আপনার ব্যাপারটা এরকম ছিল, চিন্তাগুলো এরকম ছিল। এবং একটা সময় এরকম একটা মানে ব্লিডিং এর লেভেল এইরকম একটা জায়গায় বাড়ছে, তখন আমি বলতেছি আমরা থাকি, এবং ওরা বলতেছে যে না আমাদের এখন যাইতে হবে, বাট আমার তখন মনে হচ্ছে আমি থাকি এরকম। মানে কিন্তু এটা তো স্বাভাবিক না, মানে একদম মানে জিনিসটা হজম করতে আমার পরে যখন আমি বাসায় আসার পরে, মানে ইনফ্যাক্ট আজকে দিনের বেলা আমরা এটা নিয়ে অনেকক্ষণ রেডিও ফুর্তিতে আসলে সন্ধ্যার সময় আমরা অনেকক্ষণ কথা বলছি যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, আমার কি হয়েছিল, বাট নট দ্যাট যে কিছু আমার পজেস করছিল বা ওরকম কিছু না, আমি ওগুলো কিছুই বলতেছি না, বাট আই ওয়াজ টেকিং ভেরি লাইটলি, হুইচ আই শুডন্ট আর কি, বাট আমি নিছি লাইটলি। হ্যাঁ, সেটা খুব আজব লাগছে আমার কাছে। ব্লিডিং এর লেভেল এরকম একটা অবস্থায় গেছিল, আমাকে সেখান থেকে ওইখানে একটা হসপিটালে এমার্জেন্সি। আমরা বেসিক্যালি দেখতেছি সন্ধ্যা ইজ ব্লিডিং, উনি ইজ ভেরি নর্মাল,
আর প্রথমে উনি বুঝায়নি কোথায় ব্লাড আসছে, মানে আমার মাথায় ছিল যে ও তো অপারেশন করতে নেবে। আমি বিছানায় ব্লাড দেখি আমার ইমিডিয়েটলি আমার তো সুপারস্টিশন মাথায় আসে না, আমার মাথায় আসছে ওনার পা থেকে ব্লিড করছে। উনি দেখে বলতেছে যে আল্লাহ দেখছো কি ইন্টারেস্টিং ব্লাড পড়তেছে, বিছানার উপরে কোথায় ব্লাড আসলো। অথচ সময় কিন্তু ইন এনি আদার সার্কামস্ট্যান্সেস উনি ফার্স্টে বলতো না ব্লাডটা আমার পা থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ সেটা উনি দেখে খেয়াল নেই যে পা থেকে আসছে। উনি প্রথমে বলছে যে আল্লাহ দেখছো বিছানায় ব্লাড, ওয়ালে না হয়েছে কি হয়েছে, বিছানায় ব্লাড আসছে, দিস ইজ হোয়াট উই কেম ফর। আমি বলছি নো নো নো, ব্লাড তো আপনার পা চেক করেন, চেক ইউর লেগ। তারপরে ওনার পা চেক করে দেখা গেল মানে জিনিসটা কোমর থেকে চুয়ে চুয়ে পুরো মানে পুরো ভিজে, আমার মোজা ভিজছে, আমার জুতা। ইনফ্যাক্ট এই যে আজকে খেয়াল করছো বোধ হয় আমি রেডিও করতে আমি জুতা পরেছিলাম, আমার জুতা পুরো আমার নর্থ ফেস পুরো গন গেছে আর কি, মানে লাল হয়ে গেছে। এটা ধুয়ে টুয়ে আমরা এখন করতে দিচ্ছি, এরকম সিচুয়েশন। মানে এইভাবে ব্লিড করতেছিলাম। তারপরে আলটিমেটলি সিচুয়েশন এত বাজে হয়েছে যে আমার মেডিকেলে যেতে হয়েছে গতকালকে। উনি যেতে চান নাই, উনি হিজ লাইক নো নো ডক্টর ব্লাড শুরু হয়েছে। এই জিনিসটা খুব আজব লাগছে, মানে এই ভেরি স্ক্যারি। লাইক হিজ লাইক না না এখানে তো আমরা তো আসছি ব্লাড দেখতে, এসব বলতেছে বুঝছো, আমরা আসছি ব্লাড দেখতে, এখন ব্লাড হচ্ছে, ইস আল্লাহ ক্যামেরাটা থাকতে ভালো হতো, এগুলো বলতেছে। এবং মানে আমি একটা জিনিসই বলতে পারবো, সেটা হচ্ছে যে প্রথমে যখন আমার খুব মনে করতেছি আমি এখানে বের হয়ে চলে যাওয়া উচিত, যখন আমি ব্লাড দেখছি তখন আমার মনে হচ্ছে যে না এখানে আমার থাকা উচিত। তখন ব্যাপারটা এরকম যে না আমরা আরো কিছুক্ষণ থাকি অনেক কিছু দেখতে পারবো, এই টাইপের একটা ফিলিং হইতেছিল। ভেরি উইয়ার্ড। হ্যাঁ এটা উইয়ার্ড আমার জন্য, কারণ আমি এইসব ব্যাপারে খুব রেসপন্সিবল। হ্যাঁ সোমবার ইউজুয়ালি দ্য মোস্ট রেসপন্সিবল ওয়ান, বাট তখন এটা ছিল না। মোস্ট প্রবাবলি হয়তোবা ব্লাড আমি একটু আগেই লুজ করছি বেশ কিছুক্ষণ, হয়তোবা শরীরে ব্লাড কমে গেছিল দেখে আমার ব্রেন ঠিক মতো ফাংশন করতেছিল না, এবং কি পরিমাণ ব্লাড লুজ করছি মানে তারপরে হসপিটালে যাইতে হয়েছে। মেডিকেলে যাওয়ার পরে আমার ব্লিডিং বন্ধ করা যাচ্ছিল না, মানে কোন অবস্থাতেই বন্ধ করা যাচ্ছিল না, এবং ডক্টররা আমার ওই ব্যান্ডেজ করে বলতেছে যে সরি আপনার অনেক ব্যথা লাগবে, বাট আমাদের কিছু করার নাই বলে উন্ডের মধ্যে তারা জোরে চাপ দিয়ে ধরেছিল অনেকক্ষণ, তারপরেও ব্লাড বের হচ্ছিল। শেষে আবার সরি বলে তারা ওখানে নাড়াইছে কিছুক্ষণ, এইভাবে ঝাঁকাইছে যাতে ব্লাডটা বন্ধ হয়। শেষে আমাকে অ্যাড্রিনালিন শট দিয়ে আমার হার্ট পাম্প করায় ব্লাড ফ্লো চেঞ্জ করে তারপরে আমাকে ঠিক করা হয়েছে সকালের দিকে। এটা তখন বাজে রাত 3:30 4টা বাজে, আজকের ঘটনা। হ্যাঁ হ্যাঁ ওরকম অবস্থায় তারপর ঠিক হওয়ার পরে তারপরে আমরা 45 মিনিটের মধ্যে ছিলাম যে আবার ব্লিডিং আসে কিনা, হয়নি আল্লাহর মধ্যে সবকিছু ঠিকঠাক, ব্যান্ডেজ যে অবস্থায়। তারপরে আমরা সবাই তারপরে আবার হেডকোয়ার্টারে, মানে আমার বাসার নিচে হেডকোয়ার্টার, আমরা আবার ওখানে ব্যাক করছি। ইনফ্যাক্ট ব্যাপারটা এতই সিরিয়াস ছিল আমার জিব্রান যায় নাই, কালকে রাত্রেবেলা ছিল আমাদের সাথে, সকালবেলা সে গেছে। তারপরে এই হচ্ছে আমাদের কাহিনী। সো এই কাহিনীতে বলবো না যে অনেক ভৌতিক ব্যাপার স্যাপার আছে, বাট কিছু সিরিজ অফ ইভেন্টস যেগুলো একসাথে হইলে আমি কোইন্সিডেন্স বিশ্বাস করি না, এবং আই লাভ টু গো দেয়ার আবার, বাট এই অবস্থায় সাকিব জিব্রান কোন অবস্থাতেই আমাকে ইম্পসিবল, এটা একেবারে ইম্পসিবল। সো বাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট, মানে আবার যাওয়ার জন্য। প্যারেন্টসরা আসার পরেও চেষ্টা করবো যে কোন এক সময় আমরা সুস্থ হয়ে যাওয়ার পরে আমাদের কত ডেডিকেশন, এখন আমরা ভূত এফএমে চলে আসছি। হ্যাঁ আমার কাছে খুব আজব লাগছে, মানে আজকে ভূত এফএমে ইনফ্যাক্ট মানে কালকে এরকম একটা ঘটনা ঘটছে, তারপর আসলে আপনার বাইরে বের হওয়াটাই উচিত না। মানে আমার ইনফ্যাক্ট আমার আজকে দেশে থাকার কথা না, আমার আবার ওই সেকেন্ড ইয়ের কারণে যে সার্জারির পরে আবার 1 সপ্তাহ পরে আমার আবার ব্যাক করার কথা ছিল সিঙ্গাপুরে। তো সাকিব আমাকে বলছে যে চলেন আমরা ভূত এফএমটা করি, যে আপনি শনিবারে যান। যেই কারণে আমরা ভূত এফএমে থাকার প্ল্যান করছিলাম। আজকে আমি যাইনি, না আজকে আমি আসতেই পারতাম না, চলে গেলে ইনফ্যাক্ট গতকালকে ইনভেস্টিগেশনে যাওয়া হতো না। এটার জন্য আপনার স্পেশালি যাওয়া এখন তো ম্যান্ডেটরি হয়ে গেছে। হ্যাঁ, সো আমি মানডেতে ইনশাল্লাহ যাওয়ার পরে আবার চলে আসবো।